সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাড়ি থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1304তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরের চট্টগ্রামের ভাই মোহাম্মদ মশিউর রহমানের জীবনের, প্রবাসী মশিউর রহমানের জীবনের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো চরম কষ্ট করে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল প্রবাসে স্বামীকে ভিডিও কল দিয়ে দেবরের সঙ্গে খারাপ কাজ করে স্ত্রী। ভাই রে ভাই, আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দিয়েছে, আমি প্রবাসীদের কষ্ট খুব কাছ থেকে নিজের চোখ থেকে দেখে আসছি। একজন প্রবাসী তার মনের কষ্ট কাউকে বোঝাতে পারে না। আপনি কোনো অপরাধ করে যখন জেলে যাবেন, আপনার পরিবারের মানুষগুলো জেলের কুঠুরিতে আপনাকে একটু গিয়ে দেখতে পারে সরাসরি, কিন্তু প্রবাসী যখন 5 বছর 6 বছর প্রবাসে থাকে তখন সে তার পরিবারের মানুষগুলোকে সরাসরি দেখতে পারে না। একজন প্রবাসীর মনের কষ্ট যদি আপনি বুঝতে পারেন, তবে সেই প্রবাসীর ইনকামের টাকায় আপনি এক গ্লাস পানিও কখনো খাবেন না। আর সেই প্রবাসীর বউরা যখন এমন কাজ করে, মনের অজান্তেই কলিজা ছিঁড়ে তখন চোখে জল বেরিয়ে আসে। এই হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী মশিউর রহমানের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মশিউর ভাইকে আপনাদের মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। তাহলে এই প্রবাসী ভাই তার জীবনের একটা সমাধা খুঁজে পাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বন্দনগরের চট্টগ্রাম শহরের অনেক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের গ্রামে আমার বাবার একটা মুদির দোকান আছে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি ওই মুদির দোকানদারি করে আমার বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছে। ছোটোবেলায় অনেক সুখে শান্তিতে আমার দিনগুলো কাটেনি, প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। কিন্তু আমি পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। আমি ছোটোবেলা থেকেই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। আমার বড় ভাই, আমার ছোটো ভাই, তারা আসলে অত ভালো স্টুডেন্ট ছিল না, যার জন্য আমার বাবা মা দুজনেরই অনেক ভালো স্বপ্ন ছিল যে তারা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে। তো এরকম করতে করতে আমি তখন স্কুলে পড়াশোনা করি। আমি স্কুলে পড়াশোনা করা অবস্থা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, ওই মুহূর্তে আমার বড় ভাইকে তখন আমার আব্বা দোকানে বসায়। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার আব্বা তখন একটু অসুস্থ হয়ে পড়ে, মানে অনেকটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আমার বড় ভাইকে দোকানে বসায়। মাত্র 3 থেকে 4 মাসের মাথায় আমার বড় ভাইয়া দোকানের মাল টাল চুরি করে বিক্রি করে পুরো দোকানকে একেবারে লাটে উঠিয়ে দেয়। আমার আব্বা তখন খুব বিপাকে পড়ে যায়, টেনশনে পড়ে যায়। আব্বা দোকানে বসতে পারে না, অসুস্থ। আর একইভাবে আমার ছোটো ভাইটাও অতটা অ্যাডাল্ট হয়নি, অতটা বড় হয়নি, যার জন্য আমার ছোটো ভাইও তখন দোকানে বসতে পারতো না। একটা বার যে আমার আব্বা তখন আমায় বললো যে মশিউর, তুই একটু টাইম করে করে দোকানে বয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি, ওরকম অবস্থার মধ্যে। তো আমার আব্বা যখন বললো দোকানে বসার জন্য, আমাদের ইনকামের তো একটাই জায়গা হচ্ছে আমাদের দোকান। আমাদের এই দোকান ছাড়া তো আর কিছুই নেই, যত যা ইনকাম হয় ওই দোকান থেকেই হয়। আমাদের পরিবার ওই ডিপেন্ড করে এই ছোট্ট ওই ব্যবসাটার উপরে। এখন এটা যদি ঠিকঠাক মতো না চলে তাহলে তো আর পরিবার চলবে না। আব্বা আমাকে অনুরোধ করে বললো যে মশিউর, তুই একটু মাঝে মাঝে দোকানে বয়। এই মাঝে মাঝে দোকানে বসার কথা বলে আব্বা তখন আমাকে একরকম পার্মানেন্টলি দোকানে বসাই দিল। আমি তখন পরিপূর্ণভাবে দোকানে বসে গেলাম এবং দেখা যায় আমি সকাল থেকে সেই বিকেল পর্যন্ত দোকান করা লাগে। আমি আর স্কুলে যেতে পারি না। আমার বাবা মায়ের যে স্বপ্ন ছিল তারা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে, তাদের ওই স্বপ্নও জানি কেমন করে আস্তে আস্তে মরতে বসেছে। আমি যে স্কুলে যাই না, এই নিয়ে আমার বাবা মায়ের মাথায় কোনো টেনশন নাই। আমি যে দোকান চালাচ্ছি এতেই তারা অনেকটা খুশি। এমন করতে করতে আমার পড়াশোনায় অনেকটা ক্ষতি হয়ে গেল। একদিন আমি দুঃখ করে আমার মাকে বললাম যে মা, তোমরা আমারে বললা দোকানে বসার জন্য, তো এই জন্যই কি আমাকে বলছিলা? এখন দেখা গেল যে দোকানে বসতে গিয়ে আমার পড়াশোনার 12টা বেজে গেছে। এটা কি ঠিক হলো মা? আমার মা তখন বলতেছে, ভালোই তো,
দোকানদারি করতেছিস, পড়াশোনা করি তো দোকানদারি করবি, পড়াশোনা করে কি আর চাকরি করবি? চাকরি করতে গেলে তো অনেক টাকার দরকার, তোর বাপের কি আর এত টাকা আছে? এই সমাজে কি আর ঘোষ ছাড়া চাকরি হয়? আমাদের উপরে মহলের কোনো লোক আছে, তা তোর চাকরি হবে কেমন করে? মায়ের মুখের দিকে তাকিয়ে বাবার কথা শুনে আমি তখনও দোকানদারি করতেছি। এরকম করতে করতে এসএসসি পরীক্ষার সময় চলে আসছে। আমি পড়াশোনায় অতটা ভাবে করতে পারি নাই, পরেও আমি এসএসসি পরীক্ষা দিই। কিন্তু এসএসসি পরীক্ষাতে আমি এক সাবজেক্টে ফেল করি, গণিতে ফেল করি। তখন মনটা অনেক খারাপ হয়ে যায়, মানে এতটাই খারাপ হয়ে যায় বলার মতো না। যে আমি গণিতে ফেল করি, এত ভালো স্টুডেন্ট ছিলাম, দোকান সামলাতে গিয়ে, পরিবার সামলাতে গিয়ে কি করব ভাই? বিশ্বাস করবেন, সকাল 8টা বাজে দোকান খুলি এবং রাত্র 11টা পর্যন্ত দোকান করা লাগে। আমি দুপুরে খাওয়ার সময়টাও ঠিকমতো পাই না, তাহলে আমি পড়াশোনাটা কখন করব? এসএসসিতে ফেল করলাম এবং ফেল করার পরে আমি পরিপূর্ণভাবে আব্বার দোকানে বসে গেলাম। তখন আমার বড় ভাইয়া দোকানে বসে না, বাইরে টোটো করে ঘুরে বেড়ায় এবং বড় ভাইয়ার নামে প্রতিদিনে আমাদের বাড়িতে বিচার আসতো। এখানে সেখানে বিভিন্ন জায়গায় বড় ভাইয়া আকাম কুকাম করে বেড়াতো এবং আব্বা তখন এই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বড় ভাইকে তখন আব্বা রেখে দিয়ে এলো পরিবারে। মা যদিও বারবার বলতো ওরে পরিবার থেকে বের করে দেন, বিয়ে করায় দেন, আলাদা করে দেন, কিন্তু আমার আব্বু তখন বললো যে আমার ছেলে তো থাকুক পরিবারে। এমন করে তখন আমি দোকান সামলাচ্ছি। ছোটো ভাই তখন পড়াশোনা করতো, আমার একদম ছোটোটা মাদ্রাসায় পড়তো, ও তখন মাদ্রাসায় পড়াশোনা করে। আমার বড় ভাইয়া তখন এই টোটো করে ঘুরে বেড়ায়। তো দোকান চালাইতাম। দোকানের মধ্যে আমাদের এলাকারই একটা মেয়ে, যার নাম নীলা। তো ওই মেয়েটা আমি যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলেই পড়তো। সে আমার থেকে বয়সে 1 বছরের ছোটো ছিল, মানে 1 বছরের জুনিয়র আর কি। তো আমি তখন আবার এসএসসি পরীক্ষাটা, মানে যে সাবজেক্টে ফেল করেছি, এরপরে বছর আমি আবার ওই সাবজেক্টে পরীক্ষা দিতে চেয়েছিলাম। পরে আর ওই পরীক্ষাটাও দেওয়া হয় নাই। তো এই মেয়েটা পরীক্ষাতে এবং পরীক্ষাতে সে মোটামুটি অনেক ভালো রেজাল্ট করে। আমাদের কলেজে, আমাদের স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট করে নীলা। তো মাঝে মাঝে আমার দোকানে আসতো, দোকানে আসলে আমরা বাজার সাজার দিতাম। খুবই নিম্নবিত্ত পরিবারের ছিল। ওর বাবা আগে রিক্সা চালাতো, তো এখন এমনি গ্রামে টুকিটাকি কাজ টাজ করে, মানুষের বাড়িতে এমনি সেমনি। কিন্তু মেয়েটা দেখতে একেবারে রাজকীয় চেহারা। এই মেয়ের দিকে একবার তাকাইলে কোনো ছেলের নজর ঘুরবে না, মানে দেখার মতো সুন্দরী একটা মেয়ে। আমার মনে স্বপ্ন জাগতো যে যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারতাম, এই মেয়েটার সাথে যদি আমার একটা প্রেম হতো, এরকম করে তখন চিন্তা করতাম। দোকানে আসতো এবং দোকানে এসে মালামাল নিয়ে যেত, এইটা ওইটা অনেক কিছু নিয়ে যেত। মনের মধ্যে তখন আস্তে আস্তে করে একটু স্বপ্ন জাগলো যে মেয়েটার সাথে আমি একটা প্রেম করব। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিব, ওইরকম একটা প্ল্যানিং করতেছিলাম যে চিঠিপত্রের মাধ্যমে তারা আমি প্রেমের প্রস্তাব দিব, তার সাথে প্রেম করব। তো এই করতে করতে আমার পাড়ায় আমার একটা বন্ধু আছে, আমাদের গ্রামেরই, ওর সাথে তখন বিষয়টা আলোচনা করলাম যে হামিদ কাকার মেয়ে নীলারা অনেক ভাল লাগে, তা আমি নীলারা একটা প্রেমের প্রস্তাব দিতে চাই। এইটা বলার পরে আমার ওই বন্ধু তখন বলতেছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দেখি কোনো খবরই রাখস না। আমি বললাম, খবর রাখি না মানে কী হয়েছে? বলে, আরে বেটা, নীলা তো চেয়ারম্যানের ছেলে রোবেলের সাথে প্রেম করে, এটা জানোস না? আমি বললাম, আমাদের কালু চেয়ারম্যানের ছেলে রোবেলের সাথে নীলা প্রেম করে? বলে, হ্যাঁ, আর এটা তো আজকে অনেক বছর ধরে। আমি বললাম, দেখ, আমি দোকানে থাকি, বাজারের উপরে থাকি, অথচ এইরকম একটা নিউজ, এরকম একটা খবর আমার কানেই আসে নাই, আমি এটা জানিই না। আমার বলতেছে, তুই তো ভালো ছেলে, এই জন্য এসবের খোঁজ খবর রাখস না। ওই মেয়ের প্রেমের প্রস্তাব দেওয়া দরকার নাই, ওই মেয়ে রোবেলের কোলবালিশ, এরকম করে বলে। আমি বললাম, রোবেল বিয়ে করছে? বলে, বিয়ে ছাড়াই তো রোবেল ওই মেয়ের সাথে থাকতেছে। রোবেলের মানে বাড়িতে মেয়ে যায় এবং মেয়ের বাড়িতে রোবেল আসে এবং মেয়ের রোবেলের ছোটো বোনের সাথে মেয়ের ভালো সম্পর্ক। তখন আমি চিন্তা করলাম যে না, তাহলে আর হবে না। যেখানে চেয়ারম্যানের ছেলে হাত দিয়ে বসছে, চেয়ারম্যানের ছেলে ওর সাথে প্রেম করে, তাহলে কি আর এই মেয়ে আমার সাথে প্রেম করবে? তারপরেও মাঝে মাঝে দেখতাম, অনেক ভালো লাগতো, সুন্দর চেহারা, মায়াবী চেহারা। এরকম করতে করতে একদিন হঠাৎ করে দেখলাম কি ওদের বাড়িতে ওরে দেখার জন্য আসছে, মানে নীলাকে দেখার জন্য ছেলেপক্ষ আসছে। তো ছেলেপক্ষ আসছে আমার দোকান থেকে, এটা সেটা নিয়ে গেছে এবং যাওয়ার পরে ওর বাবা নিয়ে গেছে। পরে দেখলাম, জিজ্ঞেস করলাম, কাকা কী হয়েছে? বলে, নীলারে দেখতে আসছে। ওর বাবা যখন এই কথা বললো, আমি একটু অবাক হয়ে গেলাম, কী রে, নীলারে দেখতে আসবে কেন? কারণ নীলা তো চেয়ারম্যানের ছেলের সাথে প্রেম করে এবং বিয়ে হলে তো চেয়ারম্যানের ছেলেই বিয়ে করবে, এখন অন্য ছেলে দেখতে আসলো কেন? আর এরই মাঝে কয়েকটা দিন ধরে নীলাকে দেখি না, প্রায় 8-10 দিনের মতো নীলা আমার দোকানে আসে না। এমনি মাঝে মাঝে দোকানে আসতো, মশিউর ভাই কী করেন, ভালো আছেন কিনা, দুষ্টামি করতো, আমার সাথে খুনসুটি করতো, অনেকটা মানে মজা করতো। তো হঠাৎ করে ওরা আমি দেখিই না, মানে আমার দোকানের আশেপাশেই নাই। পরে ভাবতেছিলাম যে কী হইলো মেয়েটার, আবার কোনো সমস্যা হয়ে গেল না তো, কোনো মেয়েটা কোনো বিপদে পড়ে গেল না তো? মানে বারবার চিন্তা করতেছি, মানে কী হইলো, ঘটনাটা কী? ওই আমার দোকানে আসে না কেন? এরই মাঝে ওর বাবা আবার মালামাল নিয়ে গেল, ওরে দেখতে আসছে। পরে আমি বুঝতে পারতেছিলাম না যে কী হইতেছে। ছেলেপক্ষ দেখতে আসছে এবং এর পরের দিন একদিন পরেই
আমি তখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ির মানে বাড়িতে যাওয়ার পথে ওদের বাড়িটা পড়ে সামনে। তাই দেখলাম যে ও পাশে দাঁড়ায় আছে, পুকুর পাড়ে বসে আছে, একেবারে ভীষণ রকমের মন খারাপ করে বিকেলের দিকে। তা আমি তখন আস্তে আস্তে ওর কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, নীলা ভালো আছো? আমার দিকে তাকিয়ে দেখলাম যে মানে কান্না করতেছে দেখে তখন মানে বুকটা অনেক ভার হয়ে গেল। কী ব্যাপার, ও কান্না করতেছে কেন? আমি বললাম, নীলা কী হয়েছে, কান্না করতেছো কেন? বলে, না ভাইয়া কিছুই না, ভালো লাগতেছে না এমনি। আপনি কিছু বলবেন? আমি বললাম, না কিছু বলবো না, কিন্তু দোকানে যাচ্ছিলাম, বাড়ি যাচ্ছিলাম একটু কাজে, তোমার দেখলাম দাঁড়ায় আসো, মন খারাপ, কী হয়েছে আমারে বলবা? বলে, না কিছুই হয় নাই, আপনি আপনার কাজে যান। কান্না করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমি বললাম, নীলা কোনো কিছু মনে করো না, তোমাকে আমি একটা কথা বলবো? বলে, হ্যাঁ বলেন। আমি বললাম, দেখো শুনলাম তোমাকে নাকি ছেলেপক্ষ দেখতে আসছে, ওইটার কি হলো? বলে, ছেলে তো আমাকে পছন্দ করছে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবে 2-1 দিনের মাঝে। আমি বললাম, তো একটা মেয়ের জন্য এটা তো একটা সুখের খবর, একটা খুশির খবর যে তোমার বিয়ে ঠিক হতে যাচ্ছে, তোমার বিয়ে হবে, এতে তুমি কি খুশি না? আমরা বলতেছে, না আমি খুশি না, আপনি যান। দেখলাম যে সে একটু রাগ করতেছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকাতে পরে আমি ভাবলাম আমি চলে যাই। আমি যখন মানে ওদের পুকুর পাড় থেকে চলে আসতেছি, তো আমাকে পিছন থেকে ডাক দিল, মশিউর ভাই একটু দাঁড়ান। পরে দাঁড়াইছি, বলে এদিকে আসেন। পরে গেছে, বলে, আপনি রাগ করছেন? আমি বললাম, আরে না, রাগ করবো কেন, রাগ করার কি আছে, আচ্ছা ঠিক আছে আমি যাই। পরে বলছে, মশিউর ভাই আমার একটু উপকার করবেন? আমি বললাম, উপকার? কি উপকার? পরে বলতেছে যে আমার আব্বা তো আপনার অনেক ভালো জানে, আপনার দোকানে যায়, তো আমার আব্বার একটা কথা বলবেন, আমার একটু উপকার করবেন। আমি তখন বললাম, যদি তোমার উপকার হয়, কোনো কাজ আমার দ্বারায়, তাহলে আমি করবো না কেন, তুমি বলো কি করতে হবে। বলে, আপনি একটু কষ্ট করে আমার আব্বারে বুঝিয়া বলেন, আমার আব্বা যেন আমার বিয়েটা ঠিক না করে, মানে ছেলে তো আমাকে পছন্দ করছে, এখন আব্বা যাবে, আব্বা গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবে, আব্বাকে বলেন আব্বা যেন বিয়ের দিন তারিখটা ঠিক না করে। আমি বললাম, কেন, তোমার কোনো সমস্যা আছে? বলে, না ভাইয়া, আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি প্লিজ আমাকে এই কাজটা করে দেন, আর আমার বিশ্বাস যে আপনি যদি বলেন তাহলে আমার আব্বা শুনবে। আমি তখন বললাম, তোমার আব্বা আমার কথা শুনবে বলে তো আমার মনে হয় না, এই শুনলাম চেয়ারম্যানের ছেলে রুবেলের সাথে নাকি তোমার পিরিত আছে, এটা কি সত্যি? এটা বলাতেও রেগে যায়, মানে প্রচণ্ড রকমের রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে, ধুরো ছাই, আপনার সাথে আর কথাই বলবো না। এই বলে মেয়েটা যখন চলে যায়, আমি তখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম যে ওই আমার এটা কেমন দায়িত্ব দিল। যাই হোক, পরে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার কাজ ছিল, কাজ শেষ করে রাতের বেলায় রাত 9টার দিকে তখন ওর বাবা, মানে নীলার বাবা তখন আমাদের দোকানে আসছে, আমার দোকান থেকে উনি মালামাল নিবে। আমি তখন বললাম, কাকা আপনার সাথে কথা আছে, একটু পরে দোকান বন্ধ করে একসাথে বাড়ি যাবো, বসেন চা খান। ওনারে চাটা খাওয়াইলাম 10টার দিকে, আমি দোকান বন্ধ করে, উনি চিরা চিনি এটা সেটা নিল, নেওয়ার পরে উনি সবসময় আমার দোকান থেকে মাল নিত। পরে যাই যেতে বললাম যে, কাকা নীলার নাকি বিয়ে ঠিক হয়েছে? বলে, হ্যাঁ নীলার তো বিয়ে ঠিক হয়েছে, তোর তো এখনও জানাই নেই, জানাবো বিয়ের দিন তারিখ ঠিক হোক। আমি বললাম, কোথায়? বলে, পুবপাড়ে। আমি বললাম, কি বলেন আপনি, ওইখানে বিয়ে ঠিক করে ফেলেছেন? বলে, হ্যাঁ, ছেলে নীলার দেখে গেছে, পছন্দ করছে, এখন আমি গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমি বললাম, কাকা একটা কথা বলি, নীলা না ছেলেটারে পছন্দ করে নাই। উনি আমারে বলে, নীলা পছন্দ করে নাই? এটা কেমন কথা, নীলা কি ছেলেকে দেখছে নাকি? আমি বললাম, দেখছে তো, যদি না দেখে তাহলে কেমনে বললো সে পছন্দ করে না? উনি আমারে বলতেছে, আরে নীলা ছেলেরে দেখলো কেমনে? আমি বলি, কোনো না কোনোভাবে মনে হয় দেখছে, এখন দেখাতেই তো বলতেছে যে ছেলে তার পছন্দ হয় নাই। পরে আমারে বলতেছে, কই নীলা তো আমারে বলে নাই। আমি বললাম, বাবারে কি আর সব কথা বলা যায়? উনি বলে, তোমারে বলছে? আমি বলি, হ্যাঁ আমারে বলছে, এই ছেলেটা তার পছন্দ না, এই ছেলের কাছে যদি আপনি মেয়ে বিয়ে দেন ও আত্মহত্যা করবে। পরে ওনার খুব মনটা খারাপ হয়ে গেল, অনেক মন খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে বললো, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, শোনেন কাকা, আপনি কিন্তু নীলারে বকাবাধ্য করেন না, অন্য কোনো মেয়ে দিয়ে বা অন্য কাউরে দিয়ে নীলারে জিজ্ঞেস করেন ও রাজি আছে কিনা, ওর মতের বাইরে কিছু কইরেন না, ও যে পরিমাণে রাগী ও কিন্তু আত্মহত্যা করে ফেলবে। পরে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা বলছো এটা ভালো কথাই বলছো, আচ্ছা ঠিক আছে। পরে উনি বাড়ির দিকে গেল, আমি আমার বাড়িতে গেলাম। এর পরের দিনে সকালবেলাও পরের দিন মানে একদিন মধ্যে গেল, এরপরের দিনও আমার দোকানে আসছে, অনেক খুশি, মানে একদম খুশিতে উঠতেছে। আমি বললাম, কী ব্যাপার, এত খুশি কেন? আমারে বলে, আপনি যে আমার এত বড় উপকার করছেন আমি বলে বোঝাতে পারবো না, বলেন আপনি আমার কাছে কী চান? আমার মন চাচ্ছিল তখন বলে ফেলি যে আমি তোমাকেই চাই, কারণ এই মেয়েটা তো আমার ভালো লাগা ছিল, আমার ভালোবাসা ছিল, যাকে আমার ভালোবাসি কথাটা বলা হয়নি, বুকের ভিতরে রেখে দিয়েছি। আমি বললাম যে আমি তোমার কী উপকার করলাম, যেটা একেবারে খুশিতে আত্মহারা হয়ে উঠতে উঠতে পরীর মতো আমার দোকানের সামনে এসে বসলাম। পরে বলতেছে যে আপনি যে আব্বারে বলছেন, আব্বা না ওই কথা শুনছে, আব্বা ওই ছেলের সাথে আমার বিয়ে ভেঙে দিছে। আমি তখন বললাম, তো এই একটা বিয়ে ভেঙে গেল, আল্লাহ তোমাকে যেরকম সুন্দর চেহারা দিছে
এরপর তো আরেকটা বিয়ে ঠিক হবে, এরকম কয়টা বিয়ে ভাঙবা? শুনলাম রুবেলের সাথে নাকি তোমার প্রেম আছে, তাহলে রুবেলেরই বিয়ে করে ফেলো। রুবেলের কথা বলার পরে ও মুখ কালো করে আবার চলে গেছে এখান থেকে। এবার চলে গেছে, এরকম করে ওর বিয়ের ঘর আসতেছে, কিন্তু ওভাবে ও কোনো ছেলের পক্ষে যায় না, কোনো ছেলের সামনে যায় না। এরকম করতে করতে প্রায় এখানে 3 মাসের মতো কেটে গেল। একদিন নীলার বাবা আমার দোকানে এসে বলতেছে যে মশিউর, তুমি আমার অনেক বড় একটা ক্ষতি করছো। আমি বললাম কাকা এটা কি বলেন, এই গ্রামে তো আমি কখনোই কারো ক্ষতি করেছি বলে মনে হয় না, গ্রামের মানুষের উপকার ছাড়া তো কারো ক্ষতি করি নাই। এইটা আপনি কেমন কথা বললেন যে আমি আপনার ক্ষতি করছি? আমারে বলে নীলার একটা ভালো বিয়ের প্রস্তাব আসছিল, অনেক ভালো, অথচ তুমি তোমার কারণে এই প্রস্তাবটা আমি ফিরিয়ে দিছি, এটা ভালো হয় নাই। আমি বললাম নীলা তো চাচ্ছে না বিয়েটা করার জন্য। উনি বলে নীলা যে কেন চায় না এটা যদি তুমি বুঝতা তাহলে তো তুমি আর মানা করতা না। আমি বললাম আচ্ছা কাকা, নীলা কেন চায় না? নীলা তো আমার কাছেও কোনো সত্য কথা বলে না। আপনি কি জানেন? নীলার বাবা তখন বলে ওই চেয়ারম্যানের ছেলে রোবেল ওর মাথা খারাপ করে রাখছে, ওই চেয়ারম্যানের ছেলে ওরে বিয়ে করার কথা বলে বলে ও এখন আর অন্য কোথায় বিয়ে বসে না। আমি বললাম তো চেয়ারম্যানের ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করাই দেন না। নীলার বাবা তখন হাসি দিয়া বলে তোমার কাছে কি মনে হয় চেয়ারম্যানের বেটা আমার মেয়েরই বিয়ে করব? আমি বললাম তো চেয়ারম্যানের বেটা যদি আপনার মেয়ের বিয়ে না করে আপনার মেয়ে কি বলে? বলে নীলারে আমরা এটা কেউই বুঝাইতে পারি না যে চেয়ারম্যানের ছেলে রোবেল ওরে বিয়ে করব না। ওই কারো কথাই বিশ্বাস করে না, ওই ছেলে যা বুঝে ও তাই বুঝে, ওই ছেলে যেভাবে ওর সাথে কথা বলে ও সেভাবেই বুঝে। আমার কথা, ওর মায়ের কথা, পাড়া পড়শির কথা, কারো কথাই ও মানে না, কারো কথাই ও শোনে না। ও একটা কথাই বলে রোবেল বলছে স্টাবলিশড হলে নাকি ওরে বিয়ে করবে। কিসের স্টাবলিশড বাবা, কিসের কি চেয়ারম্যানের ছেলে ওরে বিয়ে করবো? এটা আমার বিশ্বাসে হয় না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নীলার সাথে একদিন কথা বলবো। উনি আবার বলে না বাবা, আর কথা বলতে হইব না, তুমি আর নীলার সাথে কথা বললো না, আমি একটা প্রস্তাব পাইছি মোটামুটি ভালোই আছে, ওইখানে নীলারে বিয়ে দিয়ে দিব, অলরেডি কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে, আমি ওইখানে বিয়ে দিয়ে দিব। আমার মেয়েটাকে আমি আর মেয়েটার মাথা আর খারাপ করো না, আমার মেয়েটার আর কোনো কিছু জিজ্ঞেস করো না। আমি বললাম তাহলে তো হয়েই গেল, যেহেতু আপনি ছেলে ঠিক করে ফেলছেন, মেয়ে বিয়ে দিয়ে দিবেন, এখানে তো আর আমার কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে কাকা, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যাতে ভালোভাবে নীলার বিয়েটা সম্পূর্ণ হয়। উনি আমার বলে ঠিক আছে, এই বলে আমার দোকান থেকে গেল এবং কিছুদিন পরেই দেখলাম যে মোটামুটি উনি আমার একটা দাওয়াত দিয়ে গেল যে শুক্রবারে নীলার বিয়ে, আমার বাড়িতে তুমি আইসো, বরপক্ষ আসবে। তো নীলার সাথে কিন্তু আমার আর দেখা হলো না, ভালোবাসার মানুষটার বিয়ে, যদিও আমার ভালোবাসাটা একপক্ষিয়া ভালোবাসা ছিল। তো শুক্রবারে সকালবেলা আর দোকান খুলি নাই, না খুইলা কাকার বাড়িতে গেছি, যে কাজ টাজ করছি, নীলার সাথে আর দেখা হয় নাই, কারণ বাড়িতে অনেক মেহমান, অনেক মানুষ, বিয়ের দিন তোরা আমি আর দেখি নাই। কাজকাম সব কিছু করলাম, নামাজের কিছুক্ষণ পরেই, মানে নামাজ শেষ হওয়ার পরে ছেলে পক্ষ লোকজন আসছে, এবং ছেলের গ্রামও আমাদের গ্রাম থেকে অনেক দূরেও না, কাছতেও না, মোটামুটি মিডিয়াম টাইপের। ওই ছেলেও আবার মানে চাকরি করে, এনজিওতে চাকরি করে, ভালো অবস্থায় আছে। 3টার দিকে আমরা তখন মানে বিবাহ সম্পূর্ণ করলাম, আমরা বউ দিয়ে দিলাম, মানে নীলাকে দিয়ে দিলাম, ছেলে নীলাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে তখন আমি কি করলাম, আপনার দোকানে বসে আছি, মানে আমার যে দোকান বিকালবেলা দোকান খুলছিলাম, দোকানে বসে আছি। তো যাই হোক এভাবে সময়টা কেটে গেল। এরপরে বাসায় গেছি, মানে ঘরে যেয়ে ঘুমিয়ে গেছি, রাত্রে ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে তখন আনুমানিক 3টে কি 3:30টার মতো বাজে, এরকম সময়ে নীলার বাবা তখন আমারে কল দিছে, 3:30টার মতো বাজে এরকম সময়ে, প্রায় 5টা কল দেওয়ার পর আমি কল ধরছি। পরে আমি বললাম কী ব্যাপার কাকা এত রাতের বেলায়? পরে বলতেছো মশিউর তুমি কই আছো বাবা? আমি বললাম কাকা আমি তো বাড়িতেই, এত রাতের বেলায় কই থাকবো? বলে বাজান একটু আমার বাড়িতে আসতে পারবা? আমি বললাম কাকা কী হয়েছে, আপনি এরকম মন মরা হয়ে কথা বলতেছেন, নীলার জন্য খারাপ লাগতেছে, নীলার জন্য কষ্ট হইতেছে? বলে না বাজান, আমার বাড়িতে একটু আইবা, খুবই ছোট হয়ে গেছে, একেবারে ছোট হয়ে নত হয়ে কান্না কণ্ঠ নিয়ে বলতেছে আমার বাড়িতে একটু আসবা। আমি তখন বললাম আপনি এতটা ছোট হওয়ার তো কোনো কারণ নাই, আমি আপনার ছেলের বয়সী। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসতেছি, কী হয়েছে আমি যাব। পরে আমি ওনার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওনাদের বাড়িতে মানে বাড়িতে মেহমান টেহমান অনেকেই আছে, ওর মা ওর বাবা দুজনেই বসে বসে কান্না করতেছে, আরও মানুষরা কান্না করতেছে। তো ওদের কান্নাকাটি দেখিয়ে বুঝলাম যে নীলার কিছু একটা হয়ে গেছে। নীলা আমাকে ভালো না বাসক, কোনো দিন তারা ভালোবাসি বলি নাই, কিন্তু এরপরেও এই মেয়েটাকে আমি আমার মনের মণিকোটায় লুকিয়ে রাখি, আমার সেই ভালোবাসা, না পাওয়া ভালোবাসা। আমি তখন নীলার বাবারে বললাম কাকা কী হয়েছে দেখি, আমার কাছে বলেন তো। কিছুই বলে না। আমি বললাম কাকা এত রাতের বেলায় ঘুম থেকে ডাইকাই না কিছু বলবেন না? এমন সময় তখন ফজরের আজানটা দিছে। ফজর আজান দেওয়ার পরে বলে বাবা চলো নামাজটা পড়ে আসি। তা উনি আবার ওরকম করে, আমি কিন্তু মানে আপনার ফজরের নামাজ ওভাবে পড়ি না, সময় পাই না আর কি, এই জন্য ফজরের নামাজ পড়া হয় না।
উনি আমার নিয়ে তখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল, গিয়া তখন নামাজ পড়ছে। নামাজ পড়ে মসজিদের যে ঘাট আছে ওই ঘাটের মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি বললাম, আরে কাকা কান্না করতেছেন কেন? আমি তো একটু পরে দোকান খুলবো, বাড়ি যাবো, নাস্তা রাস্তা করবো, একটু চোখও বন্ধ করতে হবে, মাথা ঘুরেইতেছে, কী হয়েছে আমারে বলেন। তখন আমার দিকে তাকে কান্না করতেছে। আমি বললাম, কাকা কান্না করতেছেন কেন? নীলার কিছু হয়েছে? বলে না। আমি বললাম, নীলার সংসার ঠিক আছে? বলে হ্যাঁ। আমি বললাম, তাহলে কান্না করতেছেন কেন? বলে নীলার শ্বশুরবাড়ি থেকে কল আসছে রাত 2টার দিকে। আমি বললাম, কল আসছে কেন, কী হয়েছে? বলে নীলার জামাই কল দিছে। আমি বললাম, তো কেন কল দিছে? বলে নীলার জামাই কল দিয়ে বলতেছে নীলার পেটে নাকি বাচ্চা আছে। আমি বললাম, মানি এইটা আপনি কি কথা বললেন? নীলার পেটে বাচ্চা আছে? বলে হ্যাঁ, বাসর করে ওই ছেলে বলতেছে নীলার পেটে বাচ্চা আছে। আমি বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা কেমন কথা? নীলার তো বিয়ে হয় নাই, নীলার পেটে বাচ্চা আসবে কেমনে? কাকা তখন আমার মুখের দিকে তাকায় বলে, হাই রে মশিউর, তোমরা তো জানো না এই চেয়ারম্যানের ছেলের বাড়িতে নীলা প্রতিদিন যাইতো। যখন বিয়ের জন্য চাপ দিছে আমি চেয়ারম্যানের পরিবারকে, তখনই চেয়ারম্যানের ছেলে পালাইছে। এর আগে নীলা ওই চেয়ারম্যানের ছেলের কাছে প্রতিদিন যাইতো। আমি কি বলবো, লজ্জার কথা, মাঝে মাঝে আমার চোখ ফাঁকি দিয়া এই ছেলে আমার ঘরেও আসতো। আর ওর মাও লোভে পড়ে গেছে, ওর মাও এই ছেলেকে সুযোগ দিত। এখন এই মেয়েটা আমার আগে কেন বললো না যে তার পেটে বাচ্চা আছে? তাহলে তো আমি আর তারে বিয়ে দিতাম না, আর বাচ্চা নষ্ট করেই বিয়ে দিতাম। আমি বললাম, বাচ্চা যে আছে এটা আপনি শিওর হলেন কেমনে? বলে এই জন্যই তো তোমারে ডাকছি। আমি বললাম, আমারে ডাকছেন? বলে তুমি কি কিছু জানো? ও কি তোমারে কখনো বলছিল এরকম কিছু? ও তো তোমার সাথে ভালো সম্পর্ক। আমি বলি, কাকা দেখেন, ওর সাথে আমার কোনোদিনও কথা হয় না, অনেক দিন ধরে কোনো কথা হয় না। প্রথম বিয়েটা ভেঙে যাওয়ার পরে এরপর থেকে আমি আর ওর সাথে কথাই বলি না। আপনি এটা আমারে কি বলেন? আমি আসলেই জানি না। কাকা তখন আমার বলে, মশিউর রে, এখন আমি কি করব? আমি সমাজে মুখ কেমনে দেখাবো? আমার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নাই রে বাজান। আমি বললাম, কাকা মন খারাপ করেন না, আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে। চলেন আগে সকালবেলা আমরা ছেলের বাড়িতে যাই এবং যাই ওখানে পরিস্থিতি বুঝি। উনি আমার বলে, মাথা খারাপ, ওই বাড়িতে গেলে আমাদেরকে আস্ত রাখবো? আমাদেরকে তো মেরেই ফেলবে। আমি বললাম, কাকা আপনারা মারবো না, আপনি আমার সাথে চলেন, আপনার কিছু হইব না। ওই গ্রামে আমার পরিচিত লোক আছে, আমি প্রয়োজনে ফোন করে ওনাদেরকে নিয়ে যাব। আর ওই ছেলের পক্ষ কিছুই করতে পারবেন, আপনি আমার সাথে চলেন। আপনি যদি এখানে বইসা থাকেন, এটা আস্তে আস্তে আমাদের গ্রামের মানুষজন জেনে যাবে, এটা আরও খারাপের দিকে যাবে। আগে আমরা যাই, গিয়ে নীলার সাথে বসি, নীলাকে জিজ্ঞেস করি এবং পরেরটা পরে। উনি আমার বলে, আজকে আমার বাড়িতে মেহমান আসবে, ছেলের বাড়িতে যাওয়ার জন্য। ছেলের বাড়িতে গিয়ে আমি বৌবাদ করে আমার মেয়ে এনে নিয়ে আসবো। এখন আমি আমার বাড়ি মেহমান কেমনি নিয়ে যাব? আমি তখন বললাম, কাকা তাইলে আপনি একটা কাজ করেন, আপনার যাওয়ার দরকার নাই, আপনি আপাতত বাড়িতে যান, আমিই যাই। উনি বলে, তুই যাবি? আমি বললাম, হ্যাঁ আমি যাই, আপনি বাড়িতে যান। পরে আমি তখন কী করলাম, এই নীলা শ্বশুরবাড়ির দিকে একটা রিক্সা যোগে রওনা দিলাম। শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছাইছি, ওই সেই এলাকার আরেকজন লোক আছে আমার পরিচিত, হানিফ ভাই, ওনাকে সাথে নিলাম। হানিফ ভাইকে সাথে নিয়ে তখন নীলার শ্বশুরবাড়িতে গেলাম। বাইরে ভাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখি পুরো শ্বশুরবাড়ি গরম হয়ে আছে, সবাই প্রচণ্ড রকমের একটা গরম গরম ভাব। আমাকে দেখে তো ওদের রাগ আরও বেড়ে গেছে। এটা তখন তার এলাকার লোকজন সবাই জেনে গেছে অলরেডি, আমি তখন যেয়ে বুঝতে পারছি। পরে আমি বললাম, আপনারা চিল্লি করেন না, এইসব বিষয় নিয়ে চিল্লে বলে আমাদেরকে জেলে দিবে, নীলার বাবারে জেলে দিবে, আমাদেরকে জেলে দিবে। আমরা এত বড় পাপ কেমনে করছি? পেটে বাচ্চা নিয়ে কেমনে মেয়েটার বিয়ে দিছি? আমি বললাম যে আমি একটু নীলার সাথে কথা বলতে পারি। নীলা কই? বলে নীলা বাসর ঘরেই বসে আছে। ছেলে যখন বুঝতে পারছে মেয়ের পেটে বাচ্চা আছে, তখনই ছেলে বাসর ঘর থেকে বেরিয়ে আসছে। এরপরে ছেলে সারা রাতে আর বাসর ঘরে যায়নি। পরে আমি বললাম, ঠিক আছে আমি একটু ভিতরে যাই। পরে বাসর ঘরে ভিতরে যাইলাম, ধিও বসে আছে। আমি বললাম, কিরে বসে আসিস কেন? আমার বলে, বাবা আইছে। আমি বললাম, তোর বাবা আসার মতো মুখ কি তুই রাখছিস? তুই করেই বলতেছিল একটু রাগ করে। পরে বলতেছে, মশিউর ভাই আমি না বুঝতে পারি নাই, আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি বুঝতে পারি নাই। আমি বললাম, তোর পেটে বাচ্চা আছে তুই বুঝতে পারস নাই, কিন্তু ওই বেটা আজকে এক রাতে থেকে বুঝে গেল তোর পেটে বাচ্চা আছে। তখন ও বলতেছে, আপনি জানেন না ওই বেটা আমার থেকেও বড় খারাপ, কত মেয়ের কাছে গেছে তার কোনো হিসাব নাই। আমার শরীরের দিকে তাকায় বলতেছে আমার পেটে বাচ্চা আছে। এবং আমি বললাম, আসলে কি তোর পেটে বাচ্চা আছে? ও তখন মাথা নাড়ায় বলতেছে, হ্যাঁ। আমি বললাম, তা তুই পেটের বাচ্চা নিয়ে আরেকজনের কাছে বিয়ে কেমনে বসলি? বলে, দেখেন আমি কি করব, আমি না পেটের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছিলাম, রোবেলের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই। বাচ্চাটা নষ্ট করে দিলে তো রোবেলের কোনো স্মৃতি থাকবে না, ও তো আর আমাকে বিয়ে করবে না। ভেবেছিলাম পেটের বাচ্চা নিয়ে জোর করে হলো রোবেলের কাছে বিয়ে বসবো। এরই মাঝে বাবা আমাকে এখানে জোর করে বিয়ে দিয়ে দিছে, আমি আসলে এই বিয়েটা চাই নাই। হ্যাঁ বলে, নীলা তুই যেটা করছিস, যেটা তুমি করেছো, এর থেকেও বড় অপরাধী দুনিয়াতে আর কিছু হতে পারে না।
এটা মহা অপরাধ। এখন কি হবে না হবে তা আল্লাহই ভালো জানে, আমার মাথায় কিছু আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার বাড়ি থেকে যাই, তুমি আমার সাথে চলো, আমি তোমার বাড়ি নিয়ে যাব। পরে বলে আজকে তো আমাদের বাড়ি থেকে লোক আসবে। আমি বলি তোমাদের বাড়ি থেকে লোক যদি আজকে এই বাড়িতে আসে, একটা লোকও জিন্দা যেতে পারবে না, সবগুলোর এখানে মানে ধরে ধরে জবাই দিব। তুমি চলো, আমি তোমার শ্বশুরের সাথে কথা বলি। পরে আমি নীলার শ্বশুরের কাছে যাই। যাওয়ার পরে নীলার শ্বশুর বলে না, উনি এইভাবে মেয়ে দিবে না, উনি এইভাবে মেয়ে দিবে না, উনি মানহানি, ওনার মান সম্মান গেছে, টাকা পয়সা উনি একটা জরিমানা করছে। তো হানিফ ভাই কিন্তু সেই এলাকাতে খুব নাম করা একজন ব্যক্তি ছিলেন আর কি। ওই গ্রামের কিছু মুরব্বী টাইপের লোক আছে না, যাদের কথা সবাই মানে, তা হানিফ ভাইয়ের কথা কিন্তু সেখানকার লোকজনে মানে। পরে হানিফ ভাই বলতেছে আচ্ছা মশিউর যেহেতু নিতে বলতেছে, মশিউরের সাথে দেন, আমি বিষয়টা পরে বুঝবো, আমি তো আছি, আপনি আমার উপরে রাখেন। এই কথা বলার পরে না, উনি দিবে না, মেয়ের ছেলের বাবা তারপরেও মেয়ে দিবে না। তা আমি তখন করলাম কি, মেয়ে ওখানে রাইখেই আমি তখন চলে আসছে বাড়িতে। এবং ওই নীলার বাড়িতে এসে দেখি নীলার বাড়িতেও কান্নাকাটি ঢোল পড়ে আছে। বুঝেন না ভাই, পায়জামা পাঞ্জাবি পরে মানুষজন দাওয়াত খাইতে আসছে, এখন দেখে কেউ যাবেই না। নীলার বাবা তো দাওয়াত দিয়ে রাখছে যে লোকজন নিয়ে যাবে মেয়ের বাড়িতে, এখন তো আর নিতে পারতেছে না। খুব একটা আহামরি অবস্থা। সারাটা দিন ওখানে বসে আছি, আর দোকানও খুলি নেই। বিকেলবেলা নীলার বাবারে বললাম কাকা, এভাবে বসে থাকে তো লাভ নাই, ওইখানে আপনার মেয়ে আটকায় আছে, এদিক দিয়ে এরকম একটা অবস্থা, একটা ব্যবস্থা তো নিতে হইব। পরে বলে কী ব্যবস্থা? আমি বললাম চলেন চেয়ারম্যানের বাড়িতে। উনি আমার বলে চেয়ারম্যানের বাড়িতে গেলে কি চেয়ারম্যান আমার জায়গা দিব? আমি বললাম কেন দিব না, চেয়ারম্যানের ছেলে এত বড় কাজ করতে পারছে, চেয়ারম্যানের ছেলে এত বড় অঘটন ঘটাইছে, আর চেয়ারম্যানের এই কাজ করব না? এটা করাই লাগবো। কি বলেন আপনি আমার সাথে চলেন। পরে কাকারে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে গেলাম। যাওয়ার পরে দেখি চেয়ারম্যান এই কথার কোনো দামই দেয় না। চেয়ারম্যানের কানে বলার পরে চেয়ারম্যান বলে ওই মেয়ের ফাঁসি দেওয়া দরকার, এই মেয়ে বিয়ে ছাড়া আমার ছেলের সাথে ঘুমাইলো কেন, এটাই তো অপরাধ। মানে চেয়ারম্যান তখন উল্টা সমস্ত অপরাধ নীলের উপর চাপাই দিয়েছে, যে নীলা কেন বিয়ে ছাড়া রোবেলের সাথে ঘুমাইলো, রোবেলের সাথে থাকলো, এই জন্য নীলার অপরাধ, নীলারই অন্যায়, এবং নীলাকেই শাস্তি দিতে হবে, এরকম করে বলতেছে। আমি তখন বললাম আইরে চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কি বলেন? আপনার ছেলে এত বড় একটা অন্যায় করছে, উনি বলে আমার ছেলের অপরাধ, আমার ছেলেকে মেরে দর্শন করছে। দর্শন তো করে নাই, মেয়ে তো ইচ্ছে করে এসে আমার ছেলের সাথে শুইছে। আর কত বড় বেয়াদব, পেটে বাচ্চা নিয়ে আরেক বেটার কাছে বিয়ে বসছে। আমি তখন চেয়ারম্যানকে বললাম যে আপনি কী শুরু করছেন এগুলো? চেয়ারম্যান বলে আমি এটার কোনো ব্যবস্থা করতে পারবো না। নিরুপায় হয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে ফিরে আসছি, এদিক দিয়ে খবর আসছে নীলারা ওখানে মারতেছে, ওই জায়গার মধ্যে নীলারা মারতেছে, নীলার উপর অত্যাচার করতেছে। তখন মানে আর কোনো উপায় নেই, সময়টা আসলে কি করব। পরে নীলার বাবা বাধ্য হয়ে আমার সাথে ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে আমার সামনে নীলার বাবারে মারছে, যেটা আমি নিজের চোখে দেখছি। আমারও মারছে, দুজনেরই মারছে। মারার পর আমি বললাম মেয়েটার এখানে আটকায় রাখেন না, আমরা এটার একটা ব্যবস্থা করব। আপনাদের যে মান সম্মান গেছে, আপনাদের টাকা পয়সা আমরা ফিরিয়ে দিব, আমাদেরকে মেয়েটা দিয়ে দেন, মেয়েটা এখানে রাখেন না, মেয়েটা রেখে আপনাদের মান সম্মানও নষ্ট করেন না। এবার মেয়ের পরিবার তখন ওই হানিফ ভাইয়ের মোকাবিলা, হানিফ ভাইয়ের কাছ থেকে সিগনেচার নিয়ে পরে মেয়ের চার্চে আমরা তখন মেয়ে নিয়ে বাড়ি আসছি। নীলার চেহারা এত সুন্দর ছিল, একেবারে প্রতিভার মতো চেহারা। এখন না ওর মুখের দিকে তাকানোই যায় না, মনে হয় যেন পুরো মুখটা অন্ধকারে ঢেকে আছে, ওর পুরো পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেছে। ওরে ঘরে আনছি, আনার পরে রাগে ক্ষোভে তখন দোকানে গেছি, দোকান খুলছি। দোকান খোলার পরে চিন্তা করতেছি কি করা যায়, কি করব, আমি কিভাবে নীলারে বাঁচাবো বা নীলের পরিবারকে বাঁচাবো, কি করা যায়। দোকানপাট সব কিছু বন্ধ করছি। বন্ধ কইরা আমার আব্বার কাছে এসে আব্বারে বলছি। আব্বা আমার বলে বাদ দে তো, আমার বড় ভাইয়ের কথা বলতেছে, মোশারফের টেনশন আমি মরে যাই। আমার বড় ভাইয়ের নাম মোশারফ। আমার আব্বা বলে মোশারফের টেনশন আমি মরে যাই, এর উপরে আমার আর নতুন করে টেনশন দিস না, আমি আর নতুন করে টেনশন নিতে পারবো না, এখান থেকে যা, আব্বা আমারে বলতেছে। পরে আব্বারেও কোনো কিছু বুঝাইতে পারলাম না। এবং একটা পর্যায়ে আমি তখন আইসা রাতের বেলায় আমাদের এলাকার একজন লোক আছে, ওনার বলে আপনার হাজি সাহেব বলে আর কি, সবাই মোটামুটি আমাদের এলাকাতে একসময় দরবার কারবার করতে, এবং হজ করে আসার পর থেকে উনি আর মেলে দরবারে যায় না। পরে রাত্রে 11টার দিকে ওনার বাড়িতে গেছি, 11টার দিকে গেছি, যাই ওনারা ডাক দিয়া আমি ওনার বাড়ির সামনে একটা জাম গাছ আছে, জাম গাছের নিচে এসে রাত্রে বসাইছি। বসে বললাম কাকা আপনি তো এখন আর দরবারে যান না? বলে না বাজান, হজ টজ করছি, তো হজ কালাম করছি, হজ করে আসছি, এখন আর এই দরবার কারবারে যাই না, কারণ এখানে গেলে মান সম্মান থাকে না, সত্য মিথ্যা বলা লাগে, এগুলো হয় না। আমি বললাম কাকা আপনি হজ করে তো হজের সব নিয়ে আসছেন, আল্লাহ আপনার হজ কবুল করুক, কিন্তু আপনার গ্রামে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি কি শুনছেন? বলো হ শুনছি, এই মেয়ে তো খারাপ, এই নীলা মেয়েটা খারাপ, ওই জন্মের খারাপ। আমি বললাম শুধু কি নীলা খারাপ, রোবেল খারাপ না? বলো হ পোলাটাও খারাপ, কিন্তু পোলা তো ভাইয়া গেছে, আমি পোলারে তো পাবি না, কি করবি? আমি বললাম পোলা ভাইয়া গেছে, পোলার বাপ তো আর ভাইয়া জানে, পোলার বাপ তো আছে, চলেন আমরা পোলার বাপেরই ধরি। উনি আমার বলে যে না আমি হজ করে আসছি বাজান, আমি এই ঝামেলার মধ্যে যাব না। আমি বললাম কাকা আপনার কাছে আমার শেষ অনুরোধ,
এই গ্রামে আমি বহু বছর ধরে আছি, এই গ্রামে আমি জন্মাইছি। কাকা, আমি দেখছি আপনি অনেক ন্যায় পরোয়ান কথা বলছেন। যেই দরবারে গেছেন ওই দরবারে আপনি ন্যায় কথা বইলে দরবারে আপনি বিচার পাওয়াই দিয়েছেন। আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আজকে আপনি হজ করে কী লাভ হইল যদি আপনার সামনে এত বড় একটা অন্যায় হয়ে আপনি প্রতিবাদ না করেন? আপনি হজের কোনো মূল্য রইল? উনি আমার বলে, তুই কী কস? আমি বললাম, আপনি আমার সাথে চলেন। উনি বলে, যাবো? আমি বললাম, হ্যাঁ, কালকে সকাল 7টা বাজে আমি আর আপনি যাবো চেয়ারম্যানের বাড়িতে। আপনি চেয়ারম্যানের কাছ থেকে ডেট নেবেন, কারণ আমি বললে তো আর চেয়ারম্যানের ডেট দিবে না। বলো, আচ্ছা ঠিক আছে, তুই সকালে আসিস। 7টার দিকে তখন দোকান না খুইলে আমি ডাইরেক্ট ওনার বাড়িতে গেছি। আর এদিক দিয়া নীলার বাবারে জানাই রাখছি যে এরকম এরকম ঘটনা। নীলার বাবা বলতেছে, বাজান দেখ কোনোভাবে চেয়ারম্যানের কাছ থেকে ডেট নেওয়া যায় কিনা। 8টার দিকে তখন আমি এই হাজি কাকারে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে গেছি। যাওয়ার পরে চেয়ারম্যান ডেট দেয় না। হাজি কাকা বলে, দেখো, আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং বাবা জমা দেই নেই। আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নেই। থানাতে একটা ফোন করমু, তোমার চেয়ারম্যানগিরিও শেষ হইব, তোমার পোলারেও ধরে নিয়ে যাব, তোমারও ধরে নিয়ে যাব। তুমি চেয়ারম্যান হয়ে গেছো বইলা হাতির 5 পা দেখো নাই, এত ক্ষমতা দেখাও না। তুমি ডেট দাও, আর যদি ডেট তুমি না দাও তাহলে কেমনে ডেট লওয়া লাগে এটা আমি জানি। হাজি কাকারে কিন্তু চেয়ারম্যান আবার ভয় পায়, চরম লেভেলের ভয় পায়, কারণ হাজি কাকার উপরেই আমাদের পুরো এলাকা চলে। তাই চেয়ারম্যান বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি তাই ডেট দিলাম, কবে ডেট নেবেন? বলে, কবে দিবা? তোমার পোলারে হাজির করবা। চেয়ারম্যান বলে, আমার পোলা কই পালাই গেছে, আমি তো জানিই না, আমি পোলারে হাজির করবো কেমনে? এই পোলারে তো আমি হাজির করতে পারবো না। কাকা তখন বলে, ঠিক আছে, তাহলে 2 দিন পরে ডেট দাও, আগে বসি, এরপরে আলোচনা করা যাবে, তোমার ছেলে আসবে না তোমার দিয়ে কিছু করবা। তখন চেয়ারম্যানের ডেট দিছে। ডেট দেওয়ার পর আমি গিয়া কাকারে বললাম, মানে নীলার বাবারে বললাম যে ডেট নিয়ে আসছি, এখন কি করা যায়? নীলার বাবা বলতেছে, আমার মেয়েটার মুখের দিকে তাকানো যেন, খাওয়া দাওয়া করে না, পাগল হয়ে যেতেছে। আমি বললাম, বাদ দেন তো ওর কথা, ওরা খাওয়া দাওয়া করানোর চেষ্টা করেন। পরে আমি হাজি কাকারে যেয়ে বললাম যে, কাকা, চেয়ারম্যান তো অনেক প্রভাবশালী লোক, অনেক ক্ষমতাধর লোক, ওর কাছে তো অনেক ক্ষমতা আছে, আমরা তো চেয়ারম্যানের সাথে পারবো না। এখন কি আমরা অন্য গ্রামের কোনো দরবারি কারবারি আনবো? হাজি কাকা তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, ওই মশিউর, 10 গ্রামের দরবার আমি করি, আর আমার গ্রামে দরবার করার জন্য 20 গ্রামের মানুষ আইব? কোনো দরকার নাই, আমি আছি, আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট, তুই টেনশন করবি না, তুই শুধু দরবারে যাবি আর বসে থাকবি, রায়ও দিব আমি, দরবার পাওয়াইও দিব আমি, মনে কর এটা আমার শেষ দরবার, এরপরে আর আমি কোনো দরবারে যাব না। আমি বললাম, কাকা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে চেয়ারম্যানের কিছু চেলাফেলা আছে যারা চেয়ারম্যানের টাকায় খায়, ইল্লার টাকায় চলে, এগুলো আবার আমার দোকানে আইতেছে। আইসা বলতেছে, মশিউর ভাই, এটা আপনি ভালো করেন নাই, আপনি চেয়ারম্যানের লিঙ্ক সম্বন্ধে জানেন না, আপনি দোকানদারি করতে পারবেন না। রুবেল ভাই বলতেছে, মানে আবার রুবেল মানে ফোন দিয়ে বলতেছে যে মশিউর এটা করো, মশিউর ওইটা করো, মানে আমারে ধমকাইতেছে, আমার উপরে রাগ, আমার উপরে ক্ষোভ, আমার এটা করবো, আমার ওইটা করবো, মানে আমার উপরে ভীষণ রাগ। তা আমি তো কিছু করি নাই, আমি তো একটা ন্যায় বিচারের পক্ষে হাঁটতেছি। দরবারের ডেট হইলো এবং ডেট অনুসারে রাত আপনার এশান নামাজের পরে চেয়ারম্যানের বাড়িতে তখন দরবার, মানে চেয়ারম্যানের উঠানে, এই প্রথম চেয়ারম্যানের নামে চেয়ারম্যানের উঠানে কোনো দরবার বসলো। এর আগে এরকম ঘটনা আর কেউ ঘটে নাই। নীলার বাবা গেল, আমি গেলাম, এবং নীলাকেও বোরকা পরায় নিয়ে গেলাম, এবং সাথে হচ্ছে মেম্বার কাকারেও নিয়ে গেছি, আপনার কি বলে ওই হাজি কাকারেও নিয়ে গেছি। পরে দরবারে বসছি, হাজি কাকা বসলো, বসার পরে নীলারে জিজ্ঞেস করলো গ্রামবাসী। নীলে তখন তার কাছে যে প্রমাণগুলো ছিল, রুবেল যে প্রমাণগুলো দিছে ওই প্রমাণগুলো দেখাইলো, এবং রুবেল তারা ফোনে কিছু কথা বলছে, এগুলোও রেকর্ড করে রাখছে, রেকর্ড শোনাইল। আর এই ছেলে কী কান্না, কী চিৎকার, মানে নীলার যখনই বিয়ে হওয়ার কথা বলে যে আমার বিয়ের ঘর আসতেছে, ও চিৎকার করে বলে, না তুমি বিয়ে বইসো না। এবং নীলা বারবার ওটা বলতেছে, আমার পেটে আপনার সন্তান আছে, ও বলে বিয়ে করবে, এগুলো সেগুলো রেকর্ডিংগুলো শোনাইলো সবাই রেকর্ডগুলো শুনলো। শোনার পরে চেয়ারম্যান নিচের দিকে তাকায় আছে। হাজি কাকা তখনও কথা বলে না, সবাই কথা বলতেছে। চেয়ারম্যান একটা পর্যায়ে বলতেছে, আমার ছেলে অপরাধী, আমার ছেলে দোষ করছে, এটা আমি স্বীকার করি, কিন্তু আমার ছেলে তো নাই, আমার ছেলে তো নাই, এখন কি হবে? হাজি কাকা তখন ওইটা বলতেছে যে, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে নাই, আপনি তো আছেন, আপনার ছেলে নাই, আপনি তো আছেন। চেয়ারম্যান তখন বলে, তা আপনি কি বলতেছেন, এখন কি আমি ওই মেয়ের বিয়ে করব? হাজি কাকা বলেন, আপনাকে তো আমরা বিয়ে করতে বলি নাই, আর আপনার মতো এরকম নোংরা পরিবারের ছেলের কাছে তো আমরা আর মেয়ে বিয়ে দিব না। চেয়ারম্যান তখন বলে, কি বললেন? কাকা বলে, হ্যাঁ এটাই, আপনার মতো এরকম নোংরা পরিবারে আমরা আর বিয়ে দেব না। কিন্তু এটার সমাধা কি করবেন? এটার সমাধা কি করবেন? প্রথম কথা হচ্ছে, মেয়ের যেখানে বিয়ে হয়েছে আগে, সে জায়গা থেকে স্টাম্প দিয়ে মেয়েকে আনা হয়েছে, ওই ওদের মান সম্মান গেছে, এবং ওদের অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, ওই তাদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আর এই মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, নাহলে মেয়েটা আত্মহত্যা করে মারা যাবে।
এই মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে হবে, আর মেয়েটার আগের যেখানে বিয়ে হয়েছে সেখানে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আপনি কেমনে দিবেন দেন? চেয়ারম্যান বলে যে আমি কেন দিব, আমি তো আর এই ঘটনার মধ্যে নাই। মেয়ে তো আর আমার জিজ্ঞেস করে আমার ছেলের সাথে প্রেম করে নাই। মেয়েরে আমার জিজ্ঞেস করে তো আমার ছেলের সাথে প্রেম করে নাই। এখন মেয়ে প্রেম করছে, মেয়ে শেখা খাইছে, মেয়ে বাচ্চা নিয়ে আরেক বেটার কাছে বিয়ে বসছে, এখন এই অপরাধ আমার কেন? তখন মেম্বার কাকা আপনার হাজি কাকা বললো যে ঠিক আছে, ছেলে তো আপনার কাছে সম্পদ পাবে না? বলে হ্যাঁ পাবে। বলে আপনার ছেলের সম্পদ মেয়ের নামে লিখে দেন। আপনার ছেলে যে সম্পদ পাবে ওই সম্পদ মেয়ের নামে লিখে দেন, তাহলেই সমাধা। এবং এরপরে আপনার ছেলে যখন আসবে তখন আপনার ছেলের সাথেই মেয়ের বিয়ে করাই দিবেন। চেয়ারম্যান বলে না, এটা আমি পারবো না। হাজি কাকা বলে এটা আপনাকে পারতে হবে, আর এটা যদি আপনি না পারেন এর পরিণতি খুব ভয়ানক। মুহূর্তের মধ্যে চেয়ারম্যান তখন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, এখন কি করবে। তখন চেয়ারম্যান বলে যে ঠিক আছে, আমারে একটু 10 মিনিট সময় দেন, আমি একটু 10 মিনিট ঘরের মধ্যে ভাইবা আসি। হাজি কাকা বলে ঠিক আছে 10 মিনিট, আপনার 20 মিনিট সময় দিলাম, আপনি 20 মিনিট ভাইবা আপনি এসে আমার উত্তর দেন। যদি উত্তর আপনি না দেন তাহলে অবস্থা খুব খারাপ হইব, উত্তর দেওয়া লাগবে। এরপরে চেয়ারম্যান তখন ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুকার পরে এই 5 মিনিট পরে চেয়ারম্যানের ডান হাত আছে ওরে দিয়ে আমার ডাক দিয়ে এলো যে মশিউরে ডাইকান। পরে আমি চেয়ারম্যানের ঘরে গেলাম, যাই দেখি যে চেয়ারম্যানের উপরে ফ্যান চলতেছে, তারপরও সে ঘামাইতেছে, মনে হয় যেন তার ঘামের স্রোত বেরোইতেছে। আমার দিকে তাকে আছে চোখ বড় বড় কইরা। আমি বললাম আপনি আমার দিকে এভাবে তাকে আছেন কেন? আমার অপরাধ কি? আমার অন্যায় কি? আমার বলে তুই আমার এত বড় বিপদে ফালাই দিলি, তুই আমার এত বড় বিপদে ফালাই দিলি। আমি বললাম আরে কাকা, আমি আপনার বিপদে ফালাবো কেন? নীলা মেয়েটা আত্মহত্যা করবে। আপনি জানেন মেয়েটা বিষ খাওয়ার জন্য গেছিল, ফাঁসি দেওয়ার জন্য গেছিল। একটা গরিব মেয়ে বলে কি তার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে? বলে মেয়েটার কোনো অপরাধ নেই। আমি বললাম হ্যাঁ আছে, আমরা তো মেয়ের অপরাধ স্বীকার করি। আর মেয়ের কতটুকু অপরাধ, আপনার ছেলে কতটুকু অপরাধ, মেয়ে তো রেকর্ড বাজাই দিল নাকি? চেয়ারম্যান তখন বলে এখন তুই কী করতে বলতেছিস আমারে? আমি বললাম আমি তো কিছু করতে বলি নাই, আপনার হাজি কাকা যা বলছে এর উপর তো আমার কোনো কথা নাই। উনি বলে তোর কি মনে হয় হাজি কাকা তোর যেটা বলছে এটা আমি করব? আমার ছেলের সম্পদ, আমার ছেলের কোটি কোটি, চেয়ারম্যানের কিন্তু প্রচুর জায়গায় সম্পত্তি, এবং এইটা কিন্তু চেয়ারম্যানের একমাত্র ছেলে। চেয়ারম্যানের কিন্তু আর কোনো ছেলে নাই, 2 মেয়ে আছে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন চেয়ারম্যানের যা আছে সব কিছুর মালিকই কিন্তু এই চেয়ারম্যানের ছেলে রোবেল। পরে চেয়ারম্যান বলতেছে তোর কি মনে হয় আমি এই মেয়ের নামে আমার সব সম্পত্তি দিয়ে দিব? আমার সব সম্পত্তি আমি মেয়ের নামে দিয়ে দিব? আমি বললাম কাকা আমার তো কিছু করার নেই। চেয়ারম্যান তখন আমার হাত ধরে বলে মশিউর, তোর মাথায় অনেক বুদ্ধি আছে বাজান, তুই একটা বুদ্ধি বাইর করে দে, একটা বুদ্ধি বাইর করে দে বাজান। আমি আর নিতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না রে বাজান, আমারও বয়স হয়েছে, আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আমি তখন বললাম কাকা দেখেন আমি কি বুদ্ধি দিব, ছোট মানুষ, আমার মাথায় তো কোনো বুদ্ধি নেই। পরে বলে যে আমি মেয়েটারে বিয়ে দিয়ে দিব, তুই যা বল আমি মেয়েটারে বিয়ে দিয়ে দিব, মেয়েটারে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব, এবং মেয়েটার ওইখানে যেই ক্ষতিপূরণ দেওয়া মেয়ের ওই পরিবারের ওই ক্ষতিপূরণ আমি দিব। আমি বললাম এটা কি চেয়ারম্যান কাকা মানবে? বলো তুই একটু চেয়ারম্যানরে মেম্বার হাজি কাকা মানবো? বলো তুই একটু হাজিরে মানা, তোর হাতে পায়ে ধরে বাজান, তুই একটু হাজিরে মানা, আমার আর বিপদে ফালাইস না, আমার ছেলের অপরাধ আমার উপরে দিস না বাজান, আমার ছেলে অন্যায় করছে এর অপরাধ আমার উপরে দিস না। আমি তখন হাজি কাকারে গিয়ে কানে কানে বললাম যে চেয়ারম্যান তো আমার ঘরের মধ্যে ডাইকে নিয়ে এটা বললো এই মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব, এবং এই মেয়ে আগে যেখানে বিয়ে হয়েছে ওইখানে তার যেই টাকা পয়সা নষ্ট হয়েছে বা ওই পরিবারের যে ক্ষতিপূরণ ওই ক্ষতিপূরণ দিব। আপনি কি বলেন? হাজি কাকা বলে আমার তো কিছু বলার নাই, তোরা যদি মাইনে যাস তাহলে আমি মেনে যাব, কিন্তু আমার যেই ডিমেন্ড আমি সেই ডিমেন্ডে আসি। আর তোরা যদি আমারে বলিস যে না তোরা এইটুকুতে মেনে যাবে, তোরা মানবে, তাহলে তো আমি মেনে নিতে হবে, কারণ আমি তো তোদের পক্ষই এখানে আসছি এবং ন্যায় বিচারের পক্ষে আসছি। বললাম কাকা তাইলে আমি কি করব? আমি মেয়ের বাবার সাথে কথা বলবো? বলে হ্যাঁ কথা বল। আমি তখন নীলার বাবার সাথে কথা বললাম। কথা বলার পরে নীলার বাবা আমার বললো হ বাবা তুমি যেটা বলছো এটা ঠিক আছে, এটা আমি মাইনে নিলাম, তুমি এটা কইরা দাও, এটা হইলে আমার হয়, আমি আর বেশি কিছু চাই না, চেয়ারম্যানের সম্পত্তি আমার দরকার নাই। আমি তখন আপনার হাজি কাকারে বললাম যে কাকা নীলার বাবা রাজি হয়েছে, চেয়ারম্যানরে ডাকেন। পরে চেয়ারম্যানরে ডাকলো, ডাকার পরে চেয়ারম্যান তখন ওইটা সবাইরে বলতেছে হাজি সাহেব তো একটা কথা বললো, হাজি সাহেবের কথাও আমরা শুনলাম বা আপনারা শুনলেন, আমিও শুনলাম, আমার তরফ থেকে আমি একটা প্রস্তাব রাখি যে এই প্রস্তাব, মেয়েরা আমরা বিয়ে দিয়ে দিব অন্যত্র, এবং বিয়ে দিতে যা লাগে যেটা লাগে সব আমরা দিব, এবং অন্যথায় হচ্ছে মেয়ের যা আগে যেখানে বিয়ে হয়েছে সেখানে ক্ষতিপূরণ দিব। তো সেখানে ক্ষতিপূরণ বাবদ মেয়ের এর আগের বিয়ে যেখানে ওখানে 2 লাখ টাকা দিবে, এখানে কথাবার্তা হয়েছে মেয়ের ওই পরিবারের সাথে কথাবার্তা হয়েছে 2 লাখ টাকা দিবে। এখন চেয়ারম্যান বলতেছে এই 2 লাখ টাকা দিব, এখন নীলারে বিয়ে করবে কে? যখন এখানে দাঁড়ায় চেয়ারম্যান বলতেছে যে আপনাদের মাঝে কেউ কি আছেন এই মেয়েটারে বিয়ে করবেন, আমি আপনাদেরকে কিছু টাকা পয়সা দিব। এটা বলার পরেই মুহূর্তের মধ্যে আপনার
হাজি কাকা দাঁড়ায় যায়, দাঁড়ায় গিয়া বলে, ওই চেয়ারম্যান কি বলো, মেয়েরে নিলামে উঠাইছ, কিছু টাকা পয়সা দিবা, মানে ডিরেক্টলি বলো ছেলের ভবিষ্যৎ গড়ে দিবা। ছেলে যদি বিদেশ যেতে চায় তাহলে বিদেশ পাঠাবা, যদি দেশে ব্যবসা বাণিজ্য করতে চায় তুমি ব্যবসা বাণিজ্য করার ব্যবস্থা করে দিবা, এবং কমপক্ষে ছেলের তুমি সর্বনিম্ন 5 লাখ টাকা দিবা। যদি দেশে ব্যবসা করে 5 লাখ টাকা দিবা, আর যদি বিদেশ যায় বিদেশ যাওয়ার টাকা দিবা। এরকম কেউ কি আছেন? বিশ্বাস করেন ওই সময় আমার মন চাচ্ছিল যে আমি বলি যে আমি আছি, কিন্তু এখনও তো আমার বড় ভাইয়ের বিয়ে হয় নাই। ও মা, এর ভিতরে মানে এই কথার ভিতরেই তখন হঠাৎ করে মানে আল্লাহর হুকুম আর কি, আমার আব্বা তখন এখানে দাঁড়াই বসছে, দাঁড়াইয়া বলে, আপনারা যদি অনুমতি দেন, আপনারা সবাই যদি ঠিক থাকেন, তাহলে আমার বড় ছেলে মশিউরকে আমি নীলার বিয়ে করে নিয়ে যাব। অবাক করা বিষয়, আব্বার দিকে তাকে তো আমি অবাক হয়ে গেলাম, কিরে আব্বা দ্বারা এটা কি বলতেছে? আব্বা কিন্তু এই দরবারে আসারও কথা না। আব্বা তখন বলতেছে, মেয়েটার জন্য আমার পরাণ পড়তেছে, মেয়েটার জন্য আমার খারাপ লাগতেছে, আল্লাহ আমার কন্যা সন্তান দেয় নাই, আমার মেয়ে দেয় নেই, মেয়েটারে নিলামে উঠাইয়েন না, আমার কষ্ট হইতেছে, মেয়েটার আমি আমার ঘরে বউ বানায় নিব। তো এই কথা বলার পরে আমি তো একদম চুপ হয়ে গেলাম। মেম্বার সাহেব তখন, চেয়ারম্যান তখন দাঁড়ায় বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। হাজি সাহেব তখন বলতেছে, ঠিক আছে, তাইলে মোশাররফ যেহেতু বেকার, এখন মোশাররফের কি দিবা, মানে তুমি কী চাও? আমার আব্বা বলে, আমি কিছুই চাই না, আমার ছেলের কোনো কিছুই লাগবো না, আমি মেয়েটারে আমার ছেলের বিয়ে করে, আমার ছেলেটাও ঘর ছাড়া বাইরে বাইরে এরকম ঘুরে বেড়ায়, আর আমি আমার ছেলেটারে বিয়ে করে মেয়েটারে নিয়ে যাবো, আমার নিজের মেয়ের মতো করে রাখবো, আমি কিছুই চাই না। হাজি কাকা বলে, না, যেহেতু মোশাররফ এরকম বাইরে বাইরে ঘুরে ঘর দুয়ারের প্রতি তার কোনো মনোযোগ নাই বা কোনো কিছুই নেই, চেয়ারম্যান সাহেব তাহলে আপনি মোশাররফের বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিবেন, মোশাররফের বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিবেন, এবং মোশাররফের কাছে তাইলে আমরা নীলারে বিয়ে দিব। এইরকম করে তখন কথাবার্তা ঠিক হয়ে গেল। ওই দরবারের মধ্যেই সব কিছু সমাধান। অবাক করা বিষয় ভাই, দরবারে সব কিছু সমাধা হলো। তো ওইখান থেকে চলে আসলাম। আসার পরে আমার ভাইয়া তো রাজিও না, মানে ও তো নেশা টেশা করে একটু অন্যরকম, ওই রাজি না এরকম একটা অবস্থা। এবং এর ভিতরেই তখন এই 4-5 দিনের ভিতরে তখন নীলার সাথে আমার বড় ভাইয়ের বিয়ে ফাইনাল হয়ে গেল, এবং নীলারে বউ বানিয়ে তখন নিয়ে আসলো। পরে চেয়ারম্যানের লোকদের আমার বড় ভাইয়ের পাসপোর্ট করাইলো। বড় ভাইয়ের পাসপোর্ট করানোর পর বড় ভাই জিজ্ঞেস করলো, কোন দেশে যাবা? আমার বড় ভাই বলে, আমি কাতারে যাব। মানে ভাইয়া এর আগে থেকেও একটু কাতারের প্রতি টান ছিল, মানে উনি কাতার যাবে ওরকম এরকম একটা কথা বলতো, পর উনি বলে কাতার যাবে। তো এটা সত্যি চেয়ারম্যান তার সম্পূর্ণ নিজের খরচে আমার ভাইয়ারা কাতার পাঠায়, 1 টাকাও কিন্তু চেয়ারম্যান নিয়ে যায়নি। নীলের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে হয় আপনার 2 লক্ষ টাকা কাবিনে। বড় ভাই 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে, এবং কাবিন হওয়ার পরে বড় ভাই তখন বিদেশে চলে যায়। এই বড় ভাইয়া বিদেশে যাওয়ার পরে নীলার সাথে ভাই ঠিকমতো কথা বলে না, নীলাকে ফোন দেয় না, নীলের সাথে ঠিকমতো কথা বলে না, কানে খারাপ ব্যবহার করে, অন্যরকম একটা অবস্থা। আমার বড় ভাইয়া বিদেশ যাওয়ার পরে 4 বছর হয়ে গেছে, 4 বছর আমার বড় ভাইয়া দেশে আসে না। এরই মাঝে বড় ভাইয়া বিদেশ যাওয়ার 3 বছরের মাথায় আমার এই হাজি কাকা মারা গেছে। আমাদের গ্রামের যে হাজি কাকা ছিল উনি মারা গেছে। তো হাজি কাকা মারা যাওয়াতে আমাদের গ্রামের সবাই অনেক কষ্ট পাইছে, কারণ তিনি আমাদের গ্রামের একটা বটবৃক্ষ ছিলেন। উনি মারা যাওয়াতে পুরো গ্রামটাই মনে হয় ভেঙে পড়ছে। এরপরে সবাই তখন চিন্তা করতেছে যে, মানে আমার পরিবার চিন্তা করতেছে, আমার ভাইয়া বিদেশ থেকে বলতেছে, আমার মায়েরে বলতেছে, নীলারা আমার ঘর থেকে বিদায় করে দেন, তাইলে আমি বাড়িতে আসবো, নাইলে আমি আসবো না। মানে নীলারে উনি ঘর থেকে বিদায় করে দিলে উনি বাড়িতে আসবে, নাইলে আসবে না। আমরা বলতেছি যে নীলার অপরাধ কি? এই মেয়ে নষ্ট মেয়ে, পেটে আগের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার অনেকেই হয়তো প্রশ্ন যাবে যে বাচ্চাটা ওই আগের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, পেটে বাচ্চা ছিল, ওষুধ টষুধ খায় কেমন ও বাচ্চা নষ্ট করে ফেলছে, মানে যেটার যে বাচ্চা মানে রোবেলের যে বাচ্চা ছিল আর কি। পরে এইরকম অবস্থার ভিতরে আমার ভাইয়া দেশে আসবেই না। প্রায় 4 বছর হয়ে গেছে, নীলারে রাখলে সে আসবে না। শেষ পর্যন্ত আমার ভাইয়া করলো কি, এই বিদেশে থাকা অবস্থায় নীলারে তখন মানে মোবাইলে আর নীলারে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে নীলা তখন মোবাইলে তালাক হয়ে গেল। নীলা তখন নীলার বাড়িতে চলে গেল। আমার ভাইয়া তখন দেশে আসলো, আইসে একদম কাগজপত্রের মাধ্যমে 2 লক্ষ টাকা দিয়া নীলাকে তালাক দিয়ে দিল। এবং নীলাকে তালাক দেওয়ার পরে নীলার কষ্ট দেখা ভাই তখন আমার সহ্য হইতেছে না, এবং বাড়িতে এসে 15 দিনের মাথায় ভাই আরেকটা বিয়ে করে, মানে আমার মোশাররফ ভাই আরেকটা বিয়ে করে, নীলাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে। তো আরেকটা বিয়ে করে তখন নীলার কষ্ট দেখা ভাই আমি আপনাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না যে নীলা ওই সময় কতটা কষ্টের মধ্যে জীবন কাটাইতেছিল। ওর চোখের পানিতে বুক বেসে যাওয়ার মতো অবস্থা। ও মানে আমি কি বলবো, একদিন আমার দোকানে আসছে, আমার বড় ভাই বিয়ে করার কিছুদিন পর আমার দোকানে এসে বলতেছে যে, মশিউর ভাই আমার একটা সিম গাছ, মানে কয়েকটা সিম গাছ আছে, আমার একটু ওষুধ দেন, মানে ওই যে জমিতে দেওয়ার ওষুধ। পরে আমি চিন্তা করলাম, এই জমিতে দেওয়ার ওষুধ আমি ওরে দিব, ওই আসলে কি সিম গাছ আছে কিনা। আমি বললাম, আচ্ছা তুমি কই দিবা? একবার বলে জমিতে দিব, আবার বলে আব্বারে দিব। আব্বার আছে, আব্বা জমিতে করছে, এই কি বলে সবজি করছে, আব্বার সবজি গাছতে লাগবে, আপনি ওষুধ দেন।
পরে আমি চিন্তা করলাম যে আমার আব্বা জমিতে ওষুধ দেবে, ওর বাবার তো কোনো সবজি ক্ষেত নাই। পরে আমার বাবার সাথে কথা বললাম যে কাকা আপনার কোনো সবজি ক্ষেত আছে নাকি? বলে না, আমি তো কোনো সবজি করি নাই। তাই নীলা তেলে বিশাল লেগে কি লেগে আছে। এই ঘটনার মধ্যে হলো কি, বিকালবেলা আপনার সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি দেখতেছি ওর হাতে একটা রশি, কই থেকে যেন একটা রশি নিয়ে যাইতেছে। দুপুরে বিশাল লেগে আছে, বিষ দিয়ে নেই, বিকালবেলা দিয়ে রশি নিয়ে যাইতেছে। আমি তখন শিওর হয়ে যাই যে একটা খারাপ কিছু করে ফেলবো। রাত্রে আমি কিন্তু ওদের বাসায় যাতায়াত করতাম, মানে আপনার নীলাদের বাসায় যাইতাম আসতাম। ওদের পরিবার কিন্তু আবার আমার ভালো জানতো। আমার বড় ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ ছিল, কিন্তু আমার সাথে খুবই ভালো ছিল। পরে আমি ওদের পরিবারে যাই, ওদের পরিবারে যাওয়ার পরে আমি রাত্রে বলি যে আমি আপনাদের ঘরে থাকবো। এমনি মানে নীলার বাবারে বলতেছে আমি আপনাদের ঘরে থাকবো। তো ইচ্ছে করে ওদের ঘরে থাকি। মূলত নীলা যে ঘরে থাকে পাশের ঘরের মধ্যে, আমি জানি নীলা কিছু একটা করে বসবে। সেই রাতের বেলায় ভাই হঠাৎ করে রাত্র 1টার দিকে তখন ওর ঘর থেকে বের হয়েছে, আমি শব্দ পাইছি। যেটাই করবে ঘর থেকে বেরিয়ে করবে, কারণ ঘরের ভিতরে তেমন কিছু করা যাবে না। আমি তখন পিছন বাড়িছি। তখন কী করলো, ওদের বাড়ির পিছনে ঝোপঝাড়ের দিকে যাইতেছে। যাইয়ে দেখলাম একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছের মধ্যে রশ্মি পেঁচাইতেছে। যেটা ওর প্ল্যানিং, আমি যেটা চিন্তা ভাবনা করে ওদের ঘরে থাকছি ওইটাই। আমি গিয়ে জড়াই ধরছি। জড়াই ধরার পরে আমি বললাম নীলা এটা কি করতেছ? চিৎকার করে কান্না করতেছে যে আপনি আমার ছাইরা দেন, আপনার পায়ে ধরে আপনি আমার ছাইরা দেন, আমি আর এই জীবন রাখতে চাই না। আমি বললাম শোনো, ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো, তুমি মরে যাবা, ঠিক আছে তুমি মরে গেলে তো আমি তোমাকে আটকাইতে পারবো না, কিন্তু মরে যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলি। আমার বলে কি বলবেন বলেন। আমি বললাম নীলা আমি তোমার পছন্দ করি, আমি তোমার পছন্দ করতাম, আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিতাম, তোমাকে চিঠির মাধ্যমে আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতাম। কিন্তু আমি যখন তোমার জন্য চিঠি লিখবো তখন আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি তুমি রোবেলের সাথে জড়িত আছো। এটা জানার পরে আর আমি তোমাকে চিঠি লিখতে পারি নাই। যেদিন গ্রামের দরবার হলো, দরবার যখন চেয়ারম্যান কাকা উঠে বলতেছে কেউ কি আছেন এই গ্রামে নীলারে বিয়ে করবেন, তখন মন চাচ্ছিল হাত উঠে আমি বলি যে হ্যাঁ আমি নীলাকে বিয়ে করব, কিচ্ছু দিতে হবে না আমাকে। আমি বুঝতে পারলাম না ওই সময় বাবা কি করে হঠাৎ করে দাঁড়াইয়া আমার মোশাররফ ভাইয়ের কথা বলে বসলো, এবং মোশাররফ ভাই তোমাকে বিয়ে করলো। আমি তখনও তোমাকে ভালোবাসতাম, আজকে তুমি মরে যাইবা, মরে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, আমি তোমাকে ভালোবাসি। ও আমার বলে আর আপনি করার বাকি আছে? রোবেলে করলো, বাসর ঘরে এক বেটা নিয়ে সে করলো, এরপরে আপনার ভাই আমার এতগুলো বৎসর আমার শেষ করলো, এখন আপনি করবেন? আমার দেহের পাগল হয়েছেন? ঠিক আছে, না পাক শরীরে না হয় আত্মহত্যা করব, আসেন। এই বলো তখন কাপড় খুলতে শুরু করছে। আমি বললাম নীলা যদি দেহের পাগল হইতাম তোমার দেহটা অনেক আগেই ভোগ করতে পারতাম। আমি তোমার দেহের পাগল নয় নীলা, আমি তোমার মনের পাগল। আল্লাহ সাক্ষী, এই গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে আছে। আমি প্রথম আসমানের ওই আল্লাহকে সাক্ষী করে বললাম গো নীলা আমি তোমারে ভালোবাসি, আমি তোমার নিয়ে সংসার করব, আমি কোনো দিনও তোমাকে কষ্ট দিব না। আমার ভাই তোমার যেই কষ্ট দিছে, রোবেল তোমার যেই কষ্ট দিছে, তার সমস্ত কষ্ট মুছে দিয়ে আমি তোমাকে নিয়ে একটা নতুন সংসার করব, নতুন জীবন করব, ভবিষ্যতে আমরা অনেক ভালো থাকবো। আমায় বলে সত্যি বলতেছেন? আমি বললাম হ্যাঁ, আমি কালকে সকালে 10টার মধ্যে কাজে ডেকেই তোমার বিয়ে করব, তুমি ঘরে চলো। ও বলে আমার আত্মহত্যার জন্য বা আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য বলতেছে না তো? আমি বললাম না। ওরে ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে ওর বাবারে বললাম, ওর বাবা তো বিশ্বাসই করতে পারে না। 10টার দিকে হুজুর আনছে, আনার পরে আমার সাথে নীলাকে বিয়ে পড়াই দিছে। দুপুরের দিকে আমার পরিবারের কানে খবর চলে গেছে। খবর চলে যাওয়া মাত্রই আমার আব্বা আম্মা কিন্তু নীলার পক্ষে ছিল। আমার বড় ভাই যখন এটা জানতে পারছে, সে দুপুরবেলা আমাকে মারছে, বাড়ির মধ্যে আমাকে মারছে, আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে, মাইরা বলতেছে তুই এটা কীভাবে করতে পারলি? আমার আব্বা তখন বলল যে তুই ওরে মারলি কেন? আমার আব্বা তখন উল্টা আমার বড় ভাইরে মাইরা, মোশাররফ ভাইরে মাইরা ঘর থেকে বের করে দিয়েছে। এবং মোশাররফ ভাইয়া তখন আমার আব্বার উপরে রাগ করে, আমাদের উপরে রাগ করে সে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে সে বিদেশে চলে গেছে, আমাদের কাছে আর আসে নাই। ওই সময়টাতে আমার একেবারে ছোটো যে ভাইটা, ছোটো ভাইয়ের নাম হচ্ছে মেরাজ, মানে মেহরাজরে তখন আমার মোশাররফ ভাইয়া বিদেশ নেওয়ার কথা, মেহরাজের টাসপোর্ট বানাইছে। মেহরাজও কিন্তু একেবারে আমার মানে মেহরাজ একেবারে আমার বড় ভাইয়ের মতো হয়েছে। আমার বড় ভাই যা করতো, গাঞ্জা খাইতো, রাস্তায় ঘুরতো, মানে চুরি করতো, ডাকাতি করতো, চিন্তাই করতো, এই যা করতো মেহরাজ এগুলো সব করতেছে। তো আব্বা তখন বড় ভাইয়ের বুঝায় বললো যে তুই একটা কাজ করতে, মেহরাজরে বিদেশে নিয়ে যা। মেহরাজ তো নষ্ট হয়ে যাইতে, ওরে বিদেশে নিয়ে যায়, এই জন্য ভাইয়া পাসপোর্টও করছে, সব নিয়ে গেছে। এখন ভাইয়া বিদেশ যা বলতেছে ভাইয়ার মেহরাজরে নিবে না, মেহরাজ খারাপ হয়ে গেছে, মানে মেহরাজকে আর ভাইয়া নিয়ে যাবে না। তো এই অবস্থার মধ্যে তখন পরিবার চলে না, মানে পরিবারে প্রচণ্ড রকমের অভাব।
এই অভাব অনটনের মাঝে হঠাৎ করে আমার আব্বা মারা গেছে। আমার বড় ভাই একটা নিঃশ্বাসও ফেলায়নি যে আমার আব্বা মারা গেছে, তার একটা নিঃশ্বাসও ফেলাই নাই। আব্বা মারা যাওয়ার পরে গোটা পরিবারটার উপরে তখন আমার উপর আসছে। ভাই ওই মুহূর্ত আমার ছোটো ভাই মেরাজ কিছুই করে না, রাস্তায় ঘুরে সন্ডামি করে, গুন্ডামি করে, এগুলো করে বেড়ায়। ওর নামে প্রতিদিন দরবার কারবার বিচার। এর মাঝে নীলা তখন প্রেগনেন্ট হয় এবং নীলার ঘরে আমার একটা মেয়ে সন্তান আসে। আমার মেয়েটা অনেক সুন্দর হয় দেখতে, নীলার মতো। নীলা তখন একদম ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে আমি তখন দোকানদারি করে মোটামুটি টাকা ঢুকা আছে। আমি তখন নীলার সাথে আলোচনায় বসলাম যে নীলা, একটা কাজ করি, এখন তো বড় ভাইয়া তো আমাদের পরিবারে কোনো টাকা দেয় না, মোশারফ ভাই কোনো টাকা দেয় না, এবং তিনি আমাদের পরিবারে কোনো টাকা পয়সা দিবেও না। তিনি বলেই দিছে যে এই পরিবারের তিনি কেউ না, তিনি এই পরিবার আর কখনোই আসবেও না। ওই তো ওনার শ্বশুরবাড়িতে ঘর জামাই চলেই গেছে, এখন পরিবার তো চলতেছে না, আব্বা মারা গেল, মা একটু অসুস্থ, একটা কাজ করি, মেয়েরাজ রেনেলি বিদেশ পাঠিয়ে দিই। নীলা তখন আমারে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি মনে হয় মেয়েরাজ বিদেশ যাইয়া টাকা ইনকাম করে তোমাদের পরিবারে দিব? মোশারফ যদি খারাপ হয়ে থাকে 2%, মেয়েরাজ খারাপ হচ্ছে 4%, ওই কোনোদিনও পরিবারে টাকা দিব না। আর আমি শুনতে পাইছি ও কোন মেয়ের সাথে প্রেম করে, যদি একবার বিদেশ যাইতে পারে সব টাকা ওই মেয়ের পরিবারে দিয়ে দিব, তুমি ওরে বিশ্বাস করে বিদেশে পাঠাইও না। আমি বললাম, তাহলে আমি কি করব? আমার বউ তখন বলে, যদি যেতে চাও তাহলে তুমিই যাও। আমি বললাম, আমার মেয়েটা হইছে আর আমি বিদেশ যাব, আমি তো কখনো বিদেশে যাওয়ার চিন্তা করি না। ও বলে, তুমিই যাও, প্রয়োজনে দোকানপাট বিক্রি করো, টাকা টুকা যেভাবে পারো ম্যানেজ করে তুমি বিদেশ যাও, তুমি মেয়েরাজরে পাঠাইও না। এবার আমি তখন দোকান বিক্রির আলোচনা করতেছি, আমি বিদেশে যাব, তখন আমি পাসপোর্ট পাসপোর্ট করার পরে আমি তখন বিদেশে যাব। তাই ছোটো ভাইটা তখন আমার মেয়েরাজ তখন হচ্ছে, ও তোই ভণ্ডামি করতেছে, রাস্তায় ঘুরে বেড়ায়, এই মেয়ের সাথে প্রেম করো, ওই মেয়ের সাথে প্রেম করো, তো নষ্টই হয়ে গেল। একটা পর্যায়ে তখন আমি ওরে যতটুকু পারলাম ভালো করার লাইনে আনলাম, এবং আমি তখন দোকানপাট বিক্রি করে তখন সৌদি আরবের একটা ভিসা কিনলাম। আমারে বলছে যে 5 স্টার হোটেলের কথা বলে সব কিছু ঠিকঠাক করে আমার মেয়েটারা আদর যত্ন করে ভালোবেসে আমি তখন সৌদির উদ্দেশ্যে রওনা দিলাম। চট্টগ্রাম বিমানবন্দর থেকে তখন আমি সৌদিতে রওনা দিলাম। আমি সৌদিতে যেয়ে পৌঁছাই। বাইরে ভাই আপনাদের কি বলবো, সৌদিতে যাওয়ার পরে আমারে 5 স্টার হোটেলের কথা বলে একদম মরুভূমির মধ্যে নিয়ে গেল, যেখানে মোবাইলে কোনো নেট নাই, মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না। একদম পাহাড়ের উঁচায় উঠলে, মনে করেন আপনার আধা ঘন্টা পথ হাইটা পাহাড়ের উপরে উঠলে ওখানে গেলে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়, অন্যথায় মোবাইলে কোনো নেটওয়ার্ক নাই। যেই দালাল নিয়ে গেছে ওরে তো আমি খুঁজেই পাই না, ওই কোন শহরে থাকো, কখনো বলে দাম্মাম, কখনো বলে রিয়াদ, কখনো বলে এইখানে জিদ্দা, এক এক সময় এক এক কথা বলে, উনি থাকে যে কই সেটাই জানি না। 1 মাসের বেতন দিলে আরেক মাসের বেতন দেয় না, কি যে একটা কষ্ট। এদিক দিয়ে বউ চালাইতে পারি না, একটা মেয়ে চালাইতে পারি না, কষ্ট করে 2টা বছর কাটাইলাম ওই ওই পাহাড়ের উপরেই, ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে 2 বছর কাটালাম। 2 বছর পরে মরার উপরে খাড়া বলে একটা কথা আছে। এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এই নীলা যখন আমাদের পরিবারে ছিল, আমার আব্বা কিন্তু নীলার পক্ষে ছিল, কিন্তু আমার মা নীলার পক্ষে ছিল না। আমার মা আব্বার সাথে অনেক ঝামেলা করছে যে কেন নীলারে আমার আব্বা বিয়ে করাইলো, কেন আমার নীলার মতো খারাপ একটা মেয়েরে বিয়ে করাই আনলো। এবং আমার বড় ভাই যে বিয়ে করছে, আমার মায়ের প্রলোচনাই কিন্তু করছে, বড় ভাই বিয়ে করার জন্য পুরোপুরি সাপোর্ট কিন্তু আমার মা দিছে। তো এগুলো কিন্তু নীলা জানতাম। নীলা কিন্তু আমার আম্মাকে সহ্য করতে পারতো না, আমার মার সাথে ওর সম্পর্ক ভালো না, কারণ আমার মা নীলাকে দেখতে পারতো না, এমন একটা অবস্থা। ওই অবস্থার মধ্যে 2 বছর পরে জানতে পারি যে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ছে। 2 বছর পরে এটা জানতে পারি। এবং আপনারা যারা ডাক্তার আছেন বা আপনাদের পরিবারের, বা আল্লাহ না করুক যদি এরকম কারো ক্যান্সার হয়ে থাকে, তাহলে আপনারা জানেন যে ক্যান্সারের কী পরিমাণের খরচ। আমি ভাই যে মরুভূমিতে যে টাকা বেতন পাই তা দিয়ে গরুর মাংস, লাস্ট 2টা বছরে ঈদ গেছে, ঈদেও আমি গরুর মাংস খাই নাই, ঈদের মধ্যেও গরুর মাংস খাই নাই। কী পরিমাণের অভাবে যে দিন কাটছে, কী পরিমাণের অভাবে যে ছিলাম, একমাত্র উপরের আল্লাহ ছাড়া কাউরে বুঝাইতে পারবো না, একটা দিন কাটে নাই যেন একটা বৎসর কাটতেছে। আমি চিন্তা করলাম যে আমার আম্মা তো মারা যাবে, আমি তো আম্মার খরচ দিতে পারবো না, যে জায়গায় কাজ করি ওই জায়গায় কাজ করে তো আমার খরচ দেওয়া সম্ভব না। ভাই আমি রাতের অন্ধকারে ওই জায়গা থেকে মরুভূমি থেকে পালাইয়া আমি যখন রিয়াদে চলে আসি, রিয়াদে এসে অবৈধ কাজ করতে শুরু করি। একটা কোম্পানিতে ঢুকি, একটা বাঙালি ভাইয়ের সাথে আলোচনা করে তখন অবৈধ কাজ করতাম। অবৈধ কাজ করে যে টাকা বেতন পাইতাম, অনেক কষ্টে ওই টাকা বাড়িতে পাঠাইলাম, তাও মায়ের ওষুধ হয় না।
এরকম করে আরও 2 বছরের মতো ওই জায়গায় করে গেছি অবৈধভাবে। 4 বছর কেটে গেল। এবার নীলা রাগ উঠে গেছে। নীলা বলতেছে আমার মেয়ে বড় হয়েছে, তুমি দেশে চলে আসো। এই তোমার মায়ের এত চিকিৎসা করা লাগবে কেন? তোমার বাপ মরে গেছে, তোমার মা মরলে সমস্যা কি? এই মহিলা এমনিই ভালো না, তুমি দেশে চলে আসো, তুমি বেতন যা পাও সবই তারে দিয়ে দাও। আসলে আমি বেতন যা পাইতাম সবই মায়ের ওষুধের পিছনে ব্যয় করতাম, সবই মায়ের ওষুধের পিছনে যাইতো, আমার কাছে কোনো টাকা থাকতো না। ও আমারে বলে তুমি দেশে আসো, তুমি দেশে চলে আসো, তোমার বিদেশে থাকা লাগবো না, তোমার মায়ের টাকা দিয়ে শুধু তুমি মা করলে হবে, শুধু মায়ের কথা চিন্তা করলে হবে, আমাদের কথা চিন্তা করতে হবে না। আমি আছি, তোমার মেয়ে আছে, তুমি এদের কথা কেন বলো না, এদের কথা বলো না কেন? এবারও কী করলো, আমার মার সাথে ঝগড়া করে রাগারাগি করে আমাদের বাড়ি থেকে ওর বাপের বাড়িতে চলে গেছে। ওই সময় ওর বাপের বাড়িতে চলে গেছে এবং ওর বাপের বাড়িতে থাকতেছে। আর সে সময় কিন্তু নীলার বাবা অসুস্থ, মানে একদম বিছনায় পড়ে গেছে, উনি অনেক অসুস্থ। আমার বলে তুমি আমার বাবার একটা টাকা দাও না, আমার বাবার কোনো খোঁজখবর নাও না, তুমি বারবার তোমার ভাইরেই দিতেছ, মানে তোমার মায়েরই দিতেছ, এটা কেন করতেছো? দেন কী করবো ভাই, আমি তো আসলে চাই আমার শ্বশুরকেও দেওয়ার জন্য, কিন্তু আমি তো ভাই 2টা সাইড ওইভাবে মেক আপ করতে পারি না, টাকা পাই না, মানে প্রচণ্ড রকমের অভাব। আপনারা কি বলবো, যে অভাবের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না, অভাবের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি যে কতটা অভাবে আছি ভাই, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, আমি মাঝে মাঝে আমাদের এক মসজিদে খাবার দেয়, আমি ওই মসজিদে খাবারের আশায় প্রায় আধা মাইল জায়গা হাইটা ওই মসজিদে খাবারের আশায় যাই, কারণ ওইখান থেকে খাবার দিলে খাবো, বাইরে খাবার কিনে খাই না। এবং আপনার পানি, মিনারেল পানি তো খাইতামই না, মাংস তো চোখেই দেখতাম না, আর যা খাইতাম এগুলো আসলে বলে বোঝাতে পারবো না। লাস্ট পর্যন্ত 4 বছর পরেও আমারে বলতেছে তুমি দেশে আসবা কি না। নীলা আমারে বলে দেশে আসবা কি না। আমি বললাম যাবো। ধৈর্য ধরছো বউ, আর একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটা মায়ের কিছু হোক, আমি একটা কিছু করবো। আমারে বলে না, তুমি আশা লাগবো না, তুমি আশা লাগবো না, এরকম করে আমারে বলে তুমি আশা লাগবো না, আমি অন্য বেটার কাছে কাম দিমু, অন্য বেটার সাথে খারাপ কাম করে তোমার ভিডিও কল দিয়ে দেখামো, তুমি আইবা না তো, তুমি দেখো, আমার এগুলা বলে। আমি বললাম নীলা ধৈর্য ধারণ করো, ও নীলা ধৈর্য ধারণ করো, নীলা একটু বুঝতে চেষ্টা করো। ভাই রে ভাই, এই কোন নীলা, কোন জায়গা থেকে ওরা আমি উঠে আনছি, কোন জায়গা থেকে উঠে আইনে আমি তারে বিয়ে করছি, আজকে সে আমারে বলতেছে অন্য পুরুষের সাথে খারাপ কাজ করেও ভিডিও কল দিয়ে আমার দেখাইবো। আমি যদি দেশে না যাই, আমি কেমনে দেশে যাইতাম ভাই? দেশে গিয়ে আমি কি করব? দোকান ছিল, বিক্রি করে আসছি। আমার একটা মা অসুস্থ, প্রতিদিন মায়ের ওষুধ লাগতেছে, ইনসুলিন লাগতেছে, এইটা লাগতেছে, ওইটা লাগতেছে, একটা আমার মেয়েটা বড় হয়েছে, তার পড়াশোনার খরচ লাগতেছে, মানে আমি কই যাব ভাই? শেষ পর্যন্ত আমারে বলে তুই আসবি না, তুই ছাড়া তো আমার সাথে কথাই বলে না, তুই আসবি না, তুই আসবি না, ঠিক আছে তোরে আমি একটা খেলা দেখাবো, তোরে আমি একটা খেলা দেখাবো। একদিন আমি শুয়ে আছি, আমার এই ভিডিও কল দে ভাই, আমার এই ভিডিও কল দিয়াও আমারে বলে তুই তো মোবাইলে দেখে বিদেশে থাকতেছস, মোবাইলে দেখস, আজকে তোরা আমি সরাসরি দেখামো। মোবাইলে দেখে তো তুই বিদেশে, তোরে আজকে সরাসরি দেখামো, তুই সরাসরি দেখবি। আমার সরাসরি দেখায় অন্য কেউ নয়, আমার আপন ছোট ভাই মেরাজের সাথে। ও যে আমার ভিডিও কল দিয়ে মোবাইল রাখা দিছে, মেরাজ কিন্তু এটা দেখে নাই। কি বলবো, আল্লাহর পবিত্র দেশ সৌদি আরবে বসে তখন আল্লাহরে বলতেছিলাম, আল্লাহ তুমি কি দেখো না, আল্লাহ তুমি কি দেখো না। সারাটা রাত কান্না করছি, সারাটা রাত চিৎকার করে কাঁদছি ভাই। সকালবেলা আমার কাছে খবর আসলো আমার মা মরে গেছে। সকালবেলা খবর পাইলাম আমার মা মারা গেছে। সারাটা রাতও আমার এগুলা দেখাইলে ভিডিও কলে আমার ছোট ভাইয়ের সাথে। মা মারা যাওয়ার পরে টিকিট কাটছি, দেশে যাব, ওরে মাইরা ঘর থেকে বের করব, ওর উপরে চরম প্রতিশোধ নিব। দেশে আসছি, দেশে আসার পরে আবার বলে আমার সাথে শোয় না, মার কবরে গেছে, মায়ের কবর জিয়ারাত করছি, কইরে ওর সাথে আসছি, আমার সাথে কথা বলে না। আমি ওরা কিচ্ছু বলি না, তুই আমার ছোটো ভাইয়ের সাথে এগুলো করলি, কিছুই বলি না। মানে প্ল্যানিং হচ্ছে আমি ওর মায়ের কাছে বিচার দিব, গিয়া ছেড়ে দিব। একবার ভাবি ছেড়ে দিব, আবার ভাবি ছেড়ে দিলে আমার মেয়েটার কি হবে, আমার একটা মেয়ে আছে, মেয়েটার কি হবে।
আমি না হয় বউ পাবো, কিন্তু আমার মেয়েটা তো আর মা পাবে না। এরপরও চিন্তা করতেছি যে না, ওর সাথে তো থাকা যায় না, ছাইড়েই দিব। ছেড়ে দেওয়ার প্ল্যানিং করতেছি। এরই মাঝে আমি দেখতেছি কি জানেন, ওরে আমি ছেড়ে দিলে আমার ছোটো ভাই বিয়ে করে ফেলবে। ওরে আমি আজকে ছেড়ে দিলে কালকে আমার ছোটো ভাই বিয়ে করে ফেলবে। তো ও তো একটা খারাপ মেয়ে, ও একটা খারাপ মেয়ে তো আমার জীবনটা নষ্ট করছে। এখন তো আমার ছোটো ভাইয়ের জীবনটা ওর শেষ করে দিব, আমার ছোটো ভাইয়ের জীবনটা ওর শেষ করব। শেষ পর্যন্ত আমি তখন এইগুলো নিয়ে টানা হেঁচড়া করতে চিল্লি করতে আমি পরে আবারও আমার ছুটির সময় শেষ, ওরে আর তালাকও দিতে পারলাম না, ছোটো ভাইরেও বুঝাতে পারলাম না, পুনরায় আবারও বিদেশ চলে আসছি। বিদেশ করতেছি। আমার প্রতি ওর কোনো ফিলিংস নাই। আমি যে বিদেশে আছি, আগে যেরকম দেশে যাইতে বলতে দেশেও যাইতে বলে না। আমার কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই। আর বহু বছর ধরে বিদেশের মাটিতে ছিলাম। বিদেশের মাটিতে থাকার পরে আমি মধ্যে আবারও দেশে গেছি। ওর সাথে থাকতেছি, কোনো সন্তানাদি হয় নাই। তখন ছোটো ভাইরে বিয়ে করানোর চেষ্টা করলাম, ওরে বিয়ে করাবো ভাবতেছি, কিন্তু ও বিয়ে বসে না, মানে ও বিয়ে করে না। এবং একটা পর্যায়ে দেখলাম যে ছোটো ভাইটা খারাপের দিকে যাইতেছে। পরে ছোটো ভাইরে এই ঘটনার পরেও আমি তখন ছোটো ভাইরে বলি না যে তোর বউ আমার বউ আমার ভিডিও কল দিয়ে এগুলো দেখাইছে, ওরা বলি নাই। বিশেষ করুন আমি এই পর্যন্ত, পরে আমি ওরে বিদেশ নিয়ে আসি। আমি জানি আপনারা আমার জুতা দিয়ে পিটাবেন, এগুলো যারা শুনবেন। আমি আমার ছোটো ভাইরে মেরাজরে শেষ পর্যন্ত আমি সৌদি আরবে নিয়ে আসি। ওরে আমি ওমরা হজ করানোর পরে আমি ওরে বুঝাই, তুই এগুলো কী করতেছস। ওই মেয়ে খারাপ, আমার ওয়াইফের কথা বলে আমার ওয়াইফ খারাপ। ও আমার বলে আপনি আজকে ভাবিরে ছেড়ে দিলে আমি কালকে ভাবিরে বিয়ে করব। কি বলস তুই এটা? বলে হ্যাঁ, আপনি আজকে ভাবিরে ছাড়বেন তো আমি কালকে বিয়ে করব। এরই মাঝে প্রায় 7 বছরের মতো কেটে গেছে। ওই দেশে গেছে, আসছে, ওরে যত বলি তুই বিয়ে করবে না। এখন আমার বউর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, মোবাইলেও আছে, সরাসরিও আছে। অনেকেই বলে ভাই আপনি বউরেও ছাড়েন, ভাইরেও ছাড়েন। চিন্তা করি কারে ছাড়বো? বউ ছেড়ে দিলে আমার ঘর থেকে আমার ছোটো ভাইয়ের ঘরে যাইব, যেরকম করে বড় ভাইয়ের ঘর থেকে আমার ঘরে আসছে, আমার থেকে আমার ছোটো ভাইয়ের ঘরে যাইব। আর আমার মেয়েটা তো তার মায়েরে হারাইব। এলাকার মানুষের কাছে এমনিতেই তো মুখ দেখাইতে পারি না। আপন ভাই আপনার কাছে অনুরোধ করে বলে আমি শেষ পর্যন্ত আপনারে পাইছি। অনেক মানুষের কাছে পরামর্শ চাইছি ভাই, কেউ সঠিক কোনো পরামর্শ দিতে পারে না। আর কারো কোনো পরামর্শ আমার মনে ধরে না ভাই। আপনার আমার ভালো লাগে, আপনি প্রবাসীর পক্ষে কথা বলেন, আপনি আমাদের প্রবাসীর বন্ধু আপনি। সো আপনার কাছে অনুরোধ করে গল্পটা লিখলাম, আপনি আমার একটা পরামর্শ দিবেন আমি কি করতে পারি। ভাই অনুরোধ করে বলি যে আপনি আমার একটু পরামর্শ দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই প্রবাসী মশিউর রহমানের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। হায় 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 হায়, কি বলবো বলেন, কি বলবো। ওনার সাথে আমার কথা হয়েছে, ভদ্রলোকের সাথে, মোবাইলে চিৎকার করে কাঁদতেছে। সহজ সরল টাইপের মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ থাকে না যে একটু বোকা শোকা টাইপের, এই টাইপের মানুষ। তার বড় ভাই মোশারফ যেখানে বিয়ে করছে, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একদম ভালো অবস্থার মধ্যে আছে। মোশারফ শ্বশুর বাড়িতেই থাকে, ঘর জামাই থাকে ওইখানেই, কিন্তু বাপের সম্পদ ছাড়ে নাই। বাবা মারা যাওয়ার পরে মোশারফ ঠিকই তার বাবার সম্পদ বুঝে নিয়ে গেছে। এই সম্পদ বিক্রি করে সেই শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। এবং অবাক করা বিষয়, মশিউর রহমান আর মোশারফ আপনার মেয়েরাজ এক ঘরেই থাকে, সৌদিতে এক রুমেই থাকে। আমারে বললো যে আমার বউ আমারে দিনের মধ্যে কল যদি একবার দেয়, আমার ছোটো ভাইরে কল দেয় 100 বার। আমার বউয়ের কলের কারণে ও দোকান করতে পারে না, মানে ও কাজ করতে পারে না। তো মশিউর ভাইয়ের অনেক আগেই দরকার ছিল যে তার বউকে ছেড়ে দেওয়া, মানে নীলাকে ছেড়ে দেওয়া। যে একবার পাপ করে সে সারা জীবনেই পাপ করে। যে পাপ করে, যাকে একবার ছেড়ে দিবেন তারে দ্বিতীয়বার আর প্রশ্রয় দিয়েন না। কারণ খারাপটা না কখনো ভালো হয় না। যে একবার চলে যায় সে আসলে দ্বিতীয়বার যদিও ফিরে আসে, বিপদে পড়ে আসে, স্বার্থের কারণে আসে, ভালোবেসে আর আসে না। এই মেয়েটা প্রথম থেকেই খারাপ ছিল এবং সর্বোপরি পুরো পরিবারটা, পুরো সংসারটা ধ্বংস করে দিল। আমার মানে রাগে শরীর ফেটে যাচ্ছে, কি বলবো, যে এরকম ঘটনাও ঘটতে পারে।
যাই হোক, আপনারা যারা গল্প শুনেছেন আপনারা অনেক বিচক্ষণ, আপনারা গল্প শোনেন। আমি অনেকেই দেখি কমেন্ট করে গল্প শুনে 5 মিনিট 10 মিনিট। আমার গল্পগুলো শুনতে হলে আপনাকে মনোযোগ দিয়ে পুরোটা শুনতে হবে, তা না হলে আপনি গল্পের কোনো টেস্ট পাবেন না। আপনি এই গল্প 10 মিনিট 5 মিনিট শুনে আপনি কোনো মজা পাবেন, আপনাকে পুরোটা গল্প শোনার পরে আপনি গল্পের ফিলটা পাবেন। যারা পুরোটা গল্প শুনেছেন আপনারাই বলেন কেমনটা আপনাদের কাছে অনুভব হচ্ছে। এজন্য অনেকেই যারা গল্প পুরো শুনতে পারবে তারাই আমার গল্প শুনুক। আর আমার প্রতিটা সাবস্ক্রাইবার এক একটা হীরার টুকরা আমার কাছে মনে হয়। যারা 1 ঘন্টা ধৈর্য ধারণ করে একটা গল্প শোনে, এরা সাধারণ মানুষ নয়, সত্যি এরা অসাধারণ। সে অসাধারণ মানুষদেরকে লাখো সালাম। বন্ধুরা, এখানেই বিদায়। তবে অবশ্যই এই মশিউর ভাইকে আপনার মতো করে একটা মতামত মতো আজকে সবাই একটা কমেন্ট করবেন। এই ভাইটার জন্য অন্তত একটা কমেন্ট করবেন আমার তরফ থেকে বলে। জানি আপনারা অনেকেই বকাও নাকে দিবেন, হ্যাঁ আপনার মনে যা আসে তাই লিখবেন, এরপরও এই মানুষটা অন্তত তার একটা শিক্ষা হোক, সে একটা সঠিক পথে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।